যাচ্ছি রে যাচ্ছি, দাঁড়া ক্লাসটা শুরু হোক, রেকর্ডিং এ চাপিয়ে দিয়ে যা।
সম্বিতা বন্ধ কর। স্যার আছেন? বসে থাক চুপচাপ। এই বাবা, আমি ভেরি সরি, আমার দেরি হয়ে গেছে। ওকে, সবাই এসে গেছো? সরি, আমার তো ভিডিওটা অফ করতে হবে ফার্স্ট। এক মিনিট, একটু ওয়েট করো, আমি জাস্ট জিনিসটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। Present now. বেশ, সবাইকে গুড আফটারনুন। তোমরা দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, প্রথমে বলি শ্রেয়াকে, এই শ্রেয়া বলছি, কি জানো, শ্রেয়সী, তুমি কত দুঃখ দুঃখ করে চিঠি লিখেছো কেন? ঠিক আছে, আমি ওটা কিছু বলি মনে করিনি, বুঝেছো? তোমাদের যখন কারেন্ট চলে গেছিল। বুঝতে পেরেছি। আরে বাবা, আচ্ছা তুমি এতদিন ধরে দেখছো, তুমি বুঝতে পারো না আমার কোনটা রেগে যাও বলে? আমি তোমার রেগে বলেছি ওটা? আমি কি বলেছিলাম? বলেছিলাম যে শ্রেয়সী আর ওই কি যেন সমশ্রীকে কালকে পড়া ধরবো। ধরবো, থাক। হ্যাঁ, আচ্ছা যাক, এনিওয়ে ঠিক আছে, চলো। বলছি যে তুমি কতটা মিস করে গেছো জানি না, আর সমশ্রী কখন চলে গেছো তাও জানি না। এনিওয়ে, আমি একটু কথা বলে নিই, কারণ যেটা আমার অভ্যাস, সেটা হচ্ছে এই যে আমি বলেছিলাম তোমাদের যে আমি ফিল্ড কন্ট্রাকশন, আমি একটু বড় করে দিই এটাকে, এক মিনিট, যেন ছিল। আচ্ছা, এটা কি করে করতে হয়? আরে কি হলো, ভুল হলো কিছু না? ঠিকই তো আছে। ও এইটা, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? হ্যালো, স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি যেটা বলছিলাম গতদিনে যে আমাদের নর্মালি কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স না, অ্যাকচুয়ালি কোয়ান্টাম ফিজিক্স যখন তোমাদের শেখানো হয় থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে, আমি ঠিক মনে করতে পারছি না, মানে বিএসসি, তখন তো তোমাদের হঠাৎ ক্লাসিক্যাল মেকানিক্স থেকে তখন কোয়ান্টাম ফিজিক্সের দিকে যাওয়া হয়, এবং কোয়ান্টাম ফিজিক্সে যাওয়ার সময় কি প্রবলেম কোয়ান্টাম ক্লাসিক্যাল মেকানিক্সে সেগুলো বলা হয়, মানে ক্লাসিক্যাল ফিজিক্সে কি অসুবিধা আছে এগুলো বলতে গিয়ে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন আর হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাম। এই দুটোকে এক্সপ্লেন করতে গিয়ে আমাদের কোয়ান্টাম ফিজিক্সটা তৈরি করতে হয়েছিল। এবং আমি
হাইড্রোজেন অ্যাটমের দিকে যাচ্ছি না, না গিয়ে বলছি যে ব্ল্যাক বডি রেডিয়েশন বলতে তোমরা কি বোঝো সেটাও তোমরা জানো। যে ব্ল্যাক বডি রেডিয়েশন বলতে আমরা একটা ক্যাভিটির মধ্যে যদি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে, তার যে করেসপন্ডিং এনার্জি ডেনসিটি সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি এবং বা দাদা এক্সপেরিমেন্টালি বার করতে পারি, যেটা হচ্ছে যেটাকে আমরা বলি এনার্জি ডেনসিটি অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার বা অ্যাজ এ ফাংশন অফ ল্যামডা, এগুলো প্লট করা হয়। এবং সেই এটি হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন বেসিক্যালি। এবং তার এক্সপ্লেনেশনের জন্য আমি আগের দিনে বলেছিলাম যে আমরা ক্লাসিক্যাল থিওরি দিয়ে কিছুতেই ব্ল্যাক বডি রেডিয়েশন এক্সপ্লেন করতে পারিনি। আর ক্লাসিক্যাল থিওরি তোমার হাতে কি কি অ্যাভেলেবেল ছিল, যেটা ছিল রেলে-জিন্স ল, কেমন রেলে-জিন্স ল দিয়ে কিন্তু ওটা এক্সপ্লেন করা সম্ভব হয়নি। পরবর্তীকালে 1901 সালে মানে প্ল্যাঙ্কস যখন লটা প্রপোজ করলো যে এনার্জি ডেনসিটি এটা যখন ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করার সময় আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জি যেটা কন্টিনিউয়াস ধরি, সেই কন্টিনিউয়াস ধরা চলবে না। অর্থাৎ উনি বললেন যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, তার যে এনার্জি, সেই এনার্জিগুলো ডিসক্রিট এবং সেগুলো কেমন হতে পারে, 0, h নিউ, 2h নিউ ইত্যাদি এরকম হতে পারে। কেমন এরকম করে তারপরে দেখা গেল যে প্ল্যাঙ্কস যে ডিস্ট্রিবিউশন লটা দিলেন, সেটা তোমরা পরবর্তীকালে পড়াশোনা করেছো অনেক। সেই প্ল্যাঙ্কস ল থেকে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনটা কমপ্লিট এক্সপ্লেন করতে পারলাম, একদম কমপ্লিটলি এক্সপ্লেন করা সম্ভব হলো, বুঝেছো? যার ফলে তোমাদের যখনই কোয়ান্টাম ফিজিক্স পড়ানো হয়েছে, সেই কোয়ান্টাম ফিজিক্স পড়াতে গিয়ে আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে কনসেপ্ট সেটাকে ইন টার্মস অফ পার্টিকেল নেচার ধরে ফেলেছিলাম। তখন পরবর্তীকালে অবশ্যই এটার নাম দেওয়া হয়েছিল ফোটনস, কারণ যেটা তোমার আইনস্টাইন বলেছিলেন, তাই তো? সোজা কথা, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কনসিস্ট অফ ফোটনস। এই যে কনসেপ্ট, অর্থাৎ এই যে পার্টিকেল কনসেপ্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটাই বেসিক্যালি ফিল্ড কোয়ান্টাইজেশন। কিন্তু আমরা তার মানে তোমাদের যে প্রথমে শেখানো হয় যে পার্টিকেল নেচার অফ দি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, বুঝেছো? যদিও আমরা তার পরবর্তীকালে আমরা যখন অন্যান্য দিকে চলে যাই, অর্থাৎ আমরা প্রথমে করি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কোয়ান্টাইজেশন, মানে তোমাদের যখন শেখাই একদম কোয়ান্টাম ফিজিক্স যখন শেখানো শুরু করি, তখন আমরা প্রথমেই ফিল্ডের কোয়ান্টাইজেশন করি, এটাকে আমরা বলি সেকেন্ড কোয়ান্টাইজেশন। আর পরবর্তীকালে যখন তোমরা নিউ কোয়ান্টাম থিওরি করেছো, যেটাকে শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে সলভ করা, সেটা বেসিক্যালি তোমরা বলো যেটা এটা ফার্স্ট কোয়ান্টাইজেশন। কেমন? তাহলে আমরা সেই জন্য বলে থাকি যে সেকেন্ড কোয়ান্টাইজেশন, উই লার্ন সেকেন্ড কোয়ান্টাইজেশন ফার্স্ট এন্ড ফার্স্ট কোয়ান্টাইজেশন সেকেন্ড। কেমন? অর্থাৎ আমরা সেকেন্ড কোয়ান্টাইজেশনটা কিন্তু আগে শিখি, এবং তখন মাস্টারমশাইয়ের পক্ষে বলা সম্ভব হয়নি এই যে ব্যাপারটা যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কোয়ান্টাইজ করলে অ্যাকচুয়ালি ফোটন তৈরি হয়, সেটা তখন বলা সম্ভব ছিল না। কেমন যেন একটা মিরাকুলাসলি এটা মিলে গিয়েছিল, অর্থাৎ এটা আশ্চর্যজনক ভাবে প্ল্যাঙ্কস লটা তৈরি হয়েছিল। কারণ কেন প্ল্যাঙ্ক বলেছিল সে নিয়ে অনেক ডিবেট আছে। সুতরাং প্ল্যাঙ্কস বলেছিলেন বলে এক্সপ্লেন করে দিতে পেরেছিলেন ব্ল্যাক বডিটাকে, এবং ওটা আমরা অ্যাকসেপ্টও করে ফেলেছি। কেমন? পরবর্তীকালে কিন্তু এই জিনিসটা আমাদের আরো মানে ফাউন্ড বেসিসে, অর্থাৎ আরো শক্ত ভিত্তিতে এটাকে দাঁড় করাতে পেরেছি। কখন? না যখন আমরা ফিল্ডের কোয়ান্টাইজেশন করতে সক্ষম হয়েছি। কেমন? সেই ফিল্ডের কোয়ান্টাইজেশন আমি তোমাদের করাচ্ছিলাম এবং সেটা আমি একটু কন্টিনিউ করছি এখন। কেমন? ফিল্ড কোয়ান্টাইজেশন করতে গিয়ে তোমাদের আমি বলেছিলাম যে বেসিক্যালি আমি ক্লাসিক্যাল ফিল্ড থেকেই শুরু করব। ক্লাসিক্যাল ফিল্ড বলতে কিছু নয়, সেগুলো হচ্ছে সলিউশন অফ দি ম্যাক্সওয়েলস ইকুয়েশন, তাই তো? সলিউশন অফ দি ম্যাক্সওয়েলস ইকুয়েশন। এবং আমি আরো লাইফটা সিম্পল করার জন্য বলেছিলাম যে আমার চার্জ নেই, অর্থাৎ চার্জ ডেন্সিটি 0 এবং কারেন্ট ডেন্সিটিও 0, অর্থাৎ রো 0 জে ইকুয়াল টু 0 করে আমি সরাসরি ম্যাক্সওয়েলস ইকুয়েশন লিখেছিলাম। কেমন? ম্যাক্সওয়েলস ইকুয়েশন লিখে আমি জাস্ট তোমাদের দেখাই। দেখো যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন, অ্যাকচুয়ালি এটাই ম্যাক্সওয়েলস ইকুয়েশন। দেখো কার্ল অফ ই, কোথায় গেল কাজটা, কোথায় গেল? ওকে, কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, দিস ইজ ইয়োর Faraday's law. Curl of H equal to I plus delta D delta T, এটা হচ্ছে অ্যাম্পিয়ারস ল উইথ ম্যাক্সওয়েল কারেকশন। এটা ম্যাক্সওয়েল কারেকশন। এই আইটাকে 0 করে দেবো, কেমন? কারণ আমি বলেছি সোর্স ফ্রি। ডাইভারজেন্স অফ ডি ইকুয়াল টু রো, এসলি রোটাকে 0 করবো।
এবং ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0। এই চারটি হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন উইদাউট সোর্স, যেখানে রো 0 করবে, আই ইকুয়াল টু 0 করবে। করার পরে আমি বলেছিলাম যে আমরা এই এই যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন বা তার করেসপন্ডিং যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হবে সেটা ক্যাভিটির মধ্যে আছে, কেমন? এবং ক্যাভিটি নিয়ে যদি তোমাদের প্রশ্ন হয় ক্যাভিটি তো একটু ছোট্ট জিনিস, আমি বলবো না, ক্যাভিটি ছোট জিনিস একদমই নয়। ক্যাভিটিকে তুমি ইচ্ছে করলে যত খুশি বড় করে ফেলতে পারো, কেমন? অর্থাৎ আমি ক্যাভিটির মধ্যে ক্যালকুলেট করছি বিকজ আই হ্যাভ সাম অ্যাডভান্টেজ। কি অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজটা হচ্ছে এই যে আমার যে নোন বাউন্ডারি কন্ডিশন ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের জন্য, সেই বাউন্ডারি কন্ডিশন গুলো অ্যাপ্লাই করতে পারবো ইন অর্ডার টু সলভ মাই প্রবলেমস, কেমন? সুতরাং আমি ক্যাভিটির মধ্যে করছি ঠিকই, কিন্তু ক্যাভিটির তার যে ডাইমেনশন ওটাকে আমি যত খুশি বড় করে দিতে পারি পরবর্তীকালে, কেমন? সুতরাং তাতে কোনো ঝামেলা নেই। সুতরাং ক্যাভিটির মধ্যে করার কেন করছি সেটা তোমাদের আরেকবার রিপিট করছি, বিকজ আমি ক্যাভিটির মধ্যে যখনই করব তখনই আমার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমার এখানে বাউন্ডারি বলে একটা জিনিস থাকবে। ক্যাভিটি মানে একটা বাউন্ডারি আছে। সুতরাং বাউন্ডারি থাকা অর্থ হলো বাউন্ডারির উপরে তোমার একটা বাউন্ডারি কন্ডিশন আমি ইম্পোজ করতে পারবো। বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করতে পারলে আমি আমার সলিউশনটা করতে সক্ষম হব। আর বাউন্ডারি কন্ডিশন যখনই বললাম তখন তোমাদের বাউন্ডারি কন্ডিশন গুলো জানা আছে, কারণ ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0 মানে কি নর্মাল কম্পোনেন্ট হচ্ছে কন্টিনিউয়াস, তাই না? অর্থাৎ তুমি যদি দুটো রিজিয়ন ভাবো, কেমন? অর্থাৎ আমার ক্যাভিটি দিয়ে তুমি দুটো রিজিয়নকে আলাদা করে রেখেছো, একটা হচ্ছে ইনসাইড ক্যাভিটি একটা রিজিয়ন, আউটসাইড ক্যাভিটি আর একটা রিজিয়ন, কেমন? মনে করো ইনসাইড দ্য ক্যাভিটিকে যদি 1 নম্বর রিজিয়ন বলো, 2 নম্বর রিজিয়নটা তাহলে কি দু দিয়ে লিখবো, তাহলে বি1 নর্মাল কম্পোনেন্ট ইজ ইকুয়াল টু বি2 নর্মাল কম্পোনেন্ট। কেন না ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0 এইটা মানেই হচ্ছে তোমার b1n ইকুয়াল টু b2n, তাই না? এটা তো তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্স করে এসছো এবং এটা তোমার ডাইভারজেন্স এই যে ভেক্টর ক্যালকুলাস থেকেও তুমি বলতে পারবে, কেমন? এবং এই ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0, কেমন? আর এইবারে আরো একটা ব্যাপার হচ্ছে যে তোমার ইলেকট্রিক ফিল্ড সেটাও তোমার বেসিক্যালি তোমার কি হবে বলতো, ট্যানজেন্ট, এটাও তোমার করব। এটাই জন্য মানে বাউন্ডারি কন্ডিশন আমি তোমাদের বললাম, চেঞ্জ হবে না। অর্থাৎ এটা এদিক ওদিক মানে কি এক্স ওয়াই জেড ডিরেকশনে তার যে প্রপার্টি সব আইডেন্টিক্যাল প্রপার্টি, মানে এক্স ডিরেকশনে যে প্রপার্টি থাকবে মেটেরিয়ালের মিডিয়ামটা অবশ্যই এখানে তুমি ফ্রি ধরতে পারো, ফ্রি স্পেস, কোনো অসুবিধা নেই, তবে আমার ফ্রি স্পেস ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সুতরাং আমি মিডিয়ামই ধরে নিচ্ছি মনে করো, যার ফলে এক্স ডিরেকশনে তার যে প্রপার্টি, ওয়াই ডিরেকশনে একই প্রপার্টি, জেড ডিরেকশনে একই প্রপার্টি। অর্থাৎ ডিরেকশনের উপরে কোনো মেটেরিয়ালের যদি প্রপার্টি চেঞ্জ না করে তখন তোমরা তাকে কি বলো, আইসোট্রপিক মিডিয়াম বলো, এবং হোমোজিনিয়াসও বটে, এবং সর্বত্র তার ডেনসিটি ইত্যাদি সব এক আইডেন্টিক্যাল। অর্থাৎ আমি মিডিয়ামটা আইসোট্রপিক, হোমোজিনিয়াস, এবং আরো একটা জিনিস ধরে নিচ্ছি নন লিনিয়ার, কেমন? নন লিনিয়ার না ধরলে আবার ক্যালকুলেশনের জটিলতা বাড়বে, কেমন? সুতরাং আমি এই জিনিসগুলো ধরে আমি ফিল্ড কোয়ান্টাইজেশনে এগোচ্ছি, কেমন? আচ্ছা, এইটা করার সময় তারপরে তোমাদের বলেছিলাম যে ফিল্ড কোয়ান্টাইজেশন যখন করব আমি একটা কাজ করব, আমি ইলেকট্রিক ফিল্ডের যেমন কম্পোনেন্ট তোমরা লিখতে অভ্যস্ত, মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড লেখার অর্থই হলো তার তিনটে আগে অন্য রং ছিল, অর্থাৎ ইএক্স ইওয়াই ইজেড এই তিনটে অ্যালং এক্স। আমি যদি ফিল্ডটাকে লিখতে বলি তোমার স্যার শোনা যাচ্ছে না, ভয়েসটা ব্রেক করে যাচ্ছে। ও সেটা কি হলো, এটা কেন
যেই বলো অন্যদের কি প্রবলেম হচ্ছে শুনতে, তাহলে ওর ওর কিছু প্রবলেম। হ্যাঁ স্যার সবারই হচ্ছে। দেখার পরে কথা বলুন, আমি তো দেখছিলাম। ये बात है, ये কেউ কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যালো পরে ইভেন্টটাতেও তো সুবিধা হবে। হ্যালো স্যার কেটে যাচ্ছে কথাগুলো। আচ্ছা আমি কি আবার কানেক্ট করবো? হ্যাঁ আবার ঢুকছি দাঁড়ো। মাইক্রোফোনটা অফ ছিল। দূর 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 দূর। হ্যালো শুনতে পাচ্ছ এবারে? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। এবারে কাটছে না তো? না কাটছে না এখনো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আরেকবার এটা আমি শুরু আরেকবার আমাকে রিপিট করতে হবে, তাই তো? পুরোটাই কিচ্ছু শোনো নেই তার মানে? না স্যার এই লাস্ট 1 মিনিট মতো। আচ্ছা তাই কি? আচ্ছা বেশ, তাহলে আমি আমি এটা আসলে কন্টিনিউশন আমি আরেক ঠিক আছে বলে যাচ্ছি আরেকবার কি আছে। আচ্ছা বেশ, আমি বলেছিলাম যে ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে শুরু করব। এবারে কি সবাই শুনতে পাচ্ছ তো ঠিকঠাক? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। অসুবিধা নেই তো? আচ্ছা বেশ, তাহলে আমি শুরু করছি আবার, যদিও এটা রিপিট হয়ে যাবে। এনিওয়ে আমি এই চারটে ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে শুরু করব, যেখানে রো জিরো, আই ইকুয়াল টু জিরো। অবভিয়াসলি আমি মিডিয়ামটা হোমোজিনিয়াস এবং আইসোট্রপিক এই কন্ডিশনগুলো ধরে নিচ্ছি, কেমন? এবং নন লিনিয়ার অবশ্যই, এই সরি লিনিয়ার মিডিয়াম। স্যার আপনি কিছু প্রেজেন্ট করছেন? প্রেজেন্টেশনটা হ্যাঁ দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডেফিনেটলি। হ্যাঁ হ্যাঁ একবার ব্রেক হয়ে গেলে না মুশকিল হয়ে যায়। ঠিকই ঠিকই ঠিকই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, প্রেজেন্ট করছি, নিশ্চয়ই প্রেজেন্ট করছি, শিওর। এখানে যেতে হবে, তাই তো? এখনো তার মানে আমি ধাতস্থ হতে পারিনি ঠিক মতো, বুঝতে পারছি। উইন্ডো, ওকে, ইয়েস, প্রেজেন্ট, তাই তো? এইটা প্রেজেন্ট, শেয়ার, হোপফুলি দেখতে পাবে তোমরা। দেখতে পাচ্ছ মানে কি? দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ ফার্স্ট ক্লাস, ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে দেখো যে এই ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে আমি শুরু করেছিলাম। ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে আমি বললাম এইগুলোকে আমাকে দেখতে হবে এর থেকে আমি কি শেষ করতে পারি, এবং তার জন্য যে কন্ডিশনগুলো বলে দিলাম যে আমি ক্যাভিটির মধ্যে কনসিডার করব এবং বাউন্ডারি কন্ডিশনগুলো ইউজ করব, কেমন? বাউন্ডারি কন্ডিশনগুলো কি কি? the normal component of the magnetic field is continuous, that is n dot h equal to 0 obviously, কেমন? n হচ্ছে তোমার নরমাল কি বলতো সারফেস, এটা তোমরা একটু হিসেব করে দেখতে পারো। n যদি z ডিরেকশনে থাকে মনে করো, বা অর্থাৎ z ডিরেকশনে পারপেন্ডিকুলার, সেটা xy প্লেন, তাই তো? x এর ডিরেকশনও থাকতে পারে, y ডিরেকশনও থাকতে পারে। তার সঙ্গে আবার ক্রস প্রোডাক্ট যখন করবে, অবভিয়াসলি n ডিরেকশনে যাবে না, যাবে তোমার ওই প্লেনেই থাকবে, কেমন? সুতরাং এটা ওই প্লেনে থাকার অর্থ কি? তার মানে অ্যালং দ্য সারফেস হবে, কেমন? আমি যদি xy প্লেন ভাবি যে তোমার এটা সারফেসটা, কেমন? এনটা যদি
ডিরেকশন অফ মানে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হয়, তাহলে এইটা তো প্লেন অফ দি সারফেস হবে n ক্রস ই, কেমন? এবং এটাকে আমরা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বলি। আমরা জাস্ট এরকম ভাবে লিখেছি মাইনাস n ইন্টু n ক্রস ই, কেমন? এইটাকে তুমি এনশিওর করেছো সারফেসের উপরে আছে কি করে, না এই ক্রস প্রোডাক্ট দিয়ে এনশিওর করেছো। নাহলে শুধু যদি n ক্রস ই করতে তাহলে কিন্তু এটা বলা মুশকিল ছিল যে ই এর পারপেন্ডিকুলার, কেমন? ই এর পারপেন্ডিকুলার হতো, সেক্ষেত্রে তোমার ই আর জেড এর পারপেন্ডিকুলার, কেমন? সেটা যে ওই প্লেনে থাকবে এরকম গ্যারান্টি হয়তো নাও দেওয়া যেতে পারে। এনিওয়ে আমরা এটা খুব বেশি এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই। সো দিস ইজ দ্য ট্যানজেনশিয়াল পার্ট, কেমন? আচ্ছা, এরপরে আমি তোমাদের এটা বলেছিলাম যে এই যে ব্যাপারটা দাঁড়ালো, অর্থাৎ কিনা ইলেকট্রিক ফিল্ডকে আমরা মনে করো আমরা কনভেনশনাল CYEZ। এক মিনিট, ফোন করে। হ্যালো, হ্যাঁ 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 তাহলে যে তেমনি আমি যে ফিল্ড ইয়ে মানে মেবি ইএক্স মেবি ইওয়াই, কেমন? ঠিক তেমনি এইটার জন্য তাই আমি ওইভাবে ভাবি। এটা হচ্ছে স্লেটার করে গেছিলেন। স্লেটার বলেছিলেন যে কার্ল অফ এইচ এ ইজ ইকুয়াল টু কে ইএ এবং কার্ল অফ ইকুয়াল টু কে এইচ এ। বুঝতে পেরেছো? অর্থাৎ কার্ল অফ component of the magnetic field is proportional to the electric field component এবং curl of electric field component is equal to proportional to magnetic field component। এই জিনিসটাকে আমরা বলি স্লেটার ডিকম্পোজিশন। আমি আরেকবার রিপিট করছি, আমরা ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট থাকতে পারে, ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট থাকতে পারে, কেমন? এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট গুলো এমন ভাবে হবে কার্ল অফ এইচ ইকুয়াল টু কে ইএ এবং কার্ল অফ ইএ ইকুয়াল টু কে এইচ এ। এই যে ব্যাপারটা হলো এটাকে বলা হচ্ছে স্লেটার ডিকম্পোজিশন এবং এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে ইন অর্ডার টু ক্যালকুলেট দ্য কোয়ান্টাইজেশন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তোমাদের যদি অস্বস্তি লাগে পরবর্তীকালে এটা ক্লিয়ার হবে, এক্ষুনি হয়তো হবে না, কেমন? আপাতত তুমি অ্যাকসেপ্ট করো অ্যাজ এ ফ্যাক্ট, কেমন? অর্থাৎ কার্ল অফ এইচ এ ইকুয়াল টু কে ইএ এবং কার্ল অফ ইএ ইকুয়াল টু কে এইচ এ, কেমন? এটা যখনই অ্যাকসেপ্ট করে নিলে তাহলে আমাদের সঙ্গে সঙ্গে ব্যাপারটা দাঁড়াবে এই যে আমি তো ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের জন্য বাউন্ডারি কন্ডিশন গুলো লিখেছিলাম, তাহলে এই কম্পোনেন্ট গুলোর জন্য কি বাউন্ডারি কন্ডিশন হবে এটা আমাদের প্রমাণ করার প্রয়োজন হয়ে পড়ে। এবং তার জন্য আমি গতদিনে দেখবে যে আমি এইভাবে শুরু করেছিলাম যে এই ভেক্টর আইডেন্টিটি একটা ইউজ করেছিলাম, কেমন? n ক্রস ই ইকুয়াল টু 0, এটা তো অবভিয়াসলি তোমার electric field always tangential component of electric field is 0, that is n cross E equal to 0, এটা on the surface। এটা ধরে নিয়ে এগিয়েছিলাম। কি করেছিলাম? এদের মধ্যে যে কোনো একটাকে কার্ল নিয়েছিলাম। এই মনে করো এটাকে যদি কার্ল নাও তাহলে পরবর্তীকালে কার্ল অফ এ মানে কি? কার্ল অফ ইএ মানে হচ্ছে তোমার মাইনাস ডেল স্কয়ার ইএ, আর এটা এই পার্টটা 0 হয়ে যাবে, মানে ডাইভারজেন্স অফ ইএ ইকুয়াল টু 0, কেমন? এটা ফর্মুলা ম্যাক্সওয়েলস ইকুয়েশন বেসিক্যালি। আর এদিকে কি হবে? কার্ল যেহেতু নিয়েছো কার্ল অফ এইচ এ হয়ে গেছে, তার বদলে কে ইএ বসাতে হবে, যার ফলে কে স্কয়ার ইএ হবে, কেমন? ওইটাই পরবর্তীকালে লেখা হয়েছে এইভাবে, দেখো ডেল স্কয়ার ইএ প্লাস কে স্কয়ার ইএ প্লাস ডেল স্কয়ার এইচ এ প্লাস কে স্কয়ার এইচ এ। এগুলো কোনো আশ্চর্যের ব্যাপার নেই, কারণ এটা বেসিক্যালি কি বলতো ওয়েভ ইকুয়েশন। তোমরা ওয়েভ ইকুয়েশন কিভাবে লিখেছিলে? ডেল স্কয়ার ই প্লাস মাইনাস 1/c স্কয়ার ডেল স্কয়ার ই ডেল্টা টি স্কয়ার, কেমন? ই এর মধ্যে যে টি এর ভেরিয়েশন কি ছিল? ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি ফর্মে ছিল, অর্থাৎ তাকে যদি দুবার ডেরিভেটিভ নাও তাহলে দুবার ডেরিভেটিভ হওয়ার অর্থ কি? দুবার মাইনাস আই ওমেগা গুণ হবে, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হবে, আই গুণ করে আবার মাইনাস হবে, মাইনাস আগেরটা থাকার জন্য প্লাস করে দেবে, তার আগেই মাইনাস ছিল,
তাহলে ওমেগা স্কোয়ার বাই সি স্কোয়ার সেটার বদলে কে স্কোয়ার হয়ে যাবে। তার মানে ওয়েভ ভেক্টর, আমি যদিও এখানে ওয়েভ ভেক্টর এখন বলছি না, কিন্তু এটা ওয়েভ ভেক্টরের ডাইমেনশন হয়ে গেছে বেসিক্যালি। আমি বলেছিলাম কে হচ্ছে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, কেমন? সেটা পরবর্তীকালে দেখবে যে এটা ওয়েভ ভেক্টর ছাড়া কিছু নয়, এবং সেটা তোমরা একটু অনুমান করতে পারো তোমাদের ওয়েভ ইকুয়েশন থেকে, কেমন? যাই হোক, আমার এক্ষুনি প্রয়োজনও নেই বলার যে এটা ওয়েভ ভেক্টর, পরবর্তীকালে দেখবে যে এটা ওয়েভ ভেক্টর বেসিক্যালি। এবং তারপরে আমি একটা ছোট্ট ভেক্টর অ্যালজেব্রা করেছিলাম যে ইএ ডট ডিএল কি হবে, সেটাকে জিরো হতে হয় আলটিমেটলি, কারণ টেনজেন্সিয়াল কম্পোনেন্ট জিরো। এখানে এন ডট ডিএল, এন হচ্ছে তোমার পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, আর ডিএল হচ্ছে অ্যালং দ্য সারফেস, তার মানে সারফেস হবে পারপেন্ডিকুলার। এন ডট ডিএল কি বলতো, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার ভেক্টর, সুতরাং এই ডট প্রোডাক্ট ইটসেলফ ভ্যানিশ করে যাবে, কেমন? সুতরাং আলটিমেটলি রাইট হ্যান্ড সাইড জিরো হয়ে যাবে। রাইট হ্যান্ড সাইড যেহেতু জিরো, তার মানে এখানে স্টোকস থিওরেম অ্যাপ্লাই করবে, অর্থাৎ ইএ ডট ডিএল ইকুয়াল টু কার্ল অফ ইএ ডট ডিএস, তাই না? এই যে কার্ল অফ ইএ ডট ডিএস ইজ ইকুয়াল টু তোমার কি হবে, কার্ল অফ ই এর বদলে তুমি আবার এইচ লিখবে, তার মানে এইচ এ ডট নর্মাল কম্পোনেন্ট ডিএস ইকুয়াল টু জিরো, যার ফলে কে এটা যেহেতু জিরো নয়, তাহলে কি বস্তু হবে, এইচ এ ডট নর্মাল কম্পোনেন্ট জিরো, কেমন? অর্থাৎ আমি ই এর প্রপার্টি থেকে শুরু করে তারপর দেখলাম এইচ এ এটাও কিন্তু তার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট গুলো জিরো হবে, এইচ এ ডট এন ইকুয়াল টু জিরো, কেমন? অর্থাৎ এই যে ইন্টিগ্রালটাকে জিরো হতে গেলে ইন্টিগ্রান্ড ইটসেলফ ভ্যানিশ করবে, তার মানে এইচ এ ডট এন জিরো, তার মানে আমার কম্পোনেন্ট গুলো কিন্তু ওই বাউন্ডারি কন্ডিশন মেনে চলছে, এটা তোমাদের মানতেই হবে, তাই তো? এটা করার পরে অর্থাৎ এইবারে বাউন্ডারি কন্ডিশন মেনে চলছে মানে কি বলতো, হ্যাঁ তিনটে, আচ্ছা বাউন্ডারি কন্ডিশন গুলো মেনে চলছে, অর্থাৎ তার মানে কি বলতো, তার মানে এই বাউন্ডারি কন্ডিশন গুলো আমি পরবর্তীকালে ইউজ করতে পারবো, কেমন? অর্থাৎ এই এইচ এ ডট নর্মাল কম্পোনেন্ট এটা কিন্তু এই সারফেসের উপরে এটা তোমার জিরো হয়ে যাবে, ঠিক তেমনি ইএ ডট ডিএল ওটা থেকে ওটাও তোমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট জিরো হবে, দরকার হলে আমি পরে ইউজ করবো, কেমন? আচ্ছা তারপরে আমরা কি করেছিলাম দেখো, তারপরে যেটা করেছিলাম যে, আচ্ছা ওকে এইগুলো মানে সামারি হলো, তাই তো? আচ্ছা এরপরে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, একদম কন্টাইজেশনের দোরগোড়ায় পৌঁছে গেছি আমরা। ইএ ডট ইবি অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের এ কম্পোনেন্ট এবং বি কম্পোনেন্ট, আমার কথাটা বুঝতে পারছো? ইলেকট্রিক ফিল্ডের এ কম্পোনেন্ট এবং বি কম্পোনেন্ট মানে কি বলতো, যেমন মনে করো ইএক্স আর ইওয়াই যদি মনে করো হয়, কেমন? সেরকমই, কেমন? ইএক্স আর ইএক্স বলছি, ইএ ইবি সরি, এই দুটো কম্পোনেন্ট তা থেকে যদি তুমি ইন্টিগ্রেট করো ওভার দ্য ভলিউম, কোন ভলিউমের কথা বলছি, অর্থাৎ ক্যাভিটি ভলিউম, কেমন? ক্যাভিটি সারফেস আছে ইত্যাদি সবই জানা আছে, এবং সেই ক্যাভিটি ভলিউমের উপরে যদি ইন্টিগ্রেট করো এবং করে যদি জিরো পাও, এবং যদি জিরো পাও কখন, এ যদি নট ইকুয়াল টু বি হয়, তাহলে তোমার কি কনক্লুশন হবে, কনক্লুশন হবে ইএ আর ইবি এই ফাংশন দুটো অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস, কেমন? সরি কি বলে ওটাকে, অর্থোগোনাল ফাংশন, কেমন? আমি একটু ফাস্ট হয়ে যাচ্ছে বোধহয়, আমাদের তোমাদের অসুবিধা হবে। আচ্ছা আমি একটু স্লো বলি, ইএ আর ইবি বুঝেছো, তোমরা যেমন ভেক্টরের থ্রু দিয়ে বলো তেমনি এটা ফাংশনের থ্রু দিয়ে আমি বলছি, যেমন তোমরা হারমাইট পলিনোমিয়ালের যখন তোমরা অর্থোগোনালিটি দেখো তখন তাই তো করো, অর্থাৎ তোমরা সেক্ষেত্রে কি করো, এইচ এন আর এইচ এম এইভাবে করো তো হারমাইট পলিনোমিয়াল, বা আমি আর একটা যদি তোমাদের সব সোজা এক্সাম্পল দিই, ওয়াই এল এম থিটা ফাই এবং ওয়াই এল প্রাইম এম প্রাইম থিটা প্রাইম ফাই প্রাইম, তাদেরও তুমি অর্থোগোনালিটি দেখো, সুতরাং তার মানে সেটা যদি জিরো হয়ে যায় তখন তুমি বলো যে ফাংশন দুটো অর্থোগোনাল, যদি এল নট ইকুয়াল টু এল প্রাইম হয় সেক্ষেত্রে হয়েছিল, এখানেও তাই। দেখো আমি আরেকবার রিপিট করছি, ইএ ইবি এই যে মানে এরা তো ফাংশন অফ এক্স ওয়াই জেড বেসিক্যালি, কম্পোনেন্ট ঠিকই কিন্তু ফাংশন অফ এক্স ওয়াই জেড, এবং তাদের ভেক্টর নেচার আছে অবভিয়াসলি। এনিওয়ে ইএ ইবি এদের যে প্রোডাক্ট ফাংশন, সেটাকে যদি ইন্টিগ্রেট করো ওভার দ্য ভলিউম ভি, এবং ইন্টিগ্রেট করার পরে যদি জিরো হয় ফর এ নট ইকুয়াল টু বি, যদি এ নট ইকুয়াল টু বি এর জন্য যদি জিরো হয়, তাহলে তুমি সঙ্গে সঙ্গে কনক্লুড করবে ইএ আর ইবি অর্থোগোনাল ফাংশন। ঠিক তেমনি এইচ এর জন্য তাই, যদি এরকম একটা কন্ডিশন ভ্যালিড হয় তাহলে বলবে অর্থোগোনাল ফাংশন। তোমার প্রশ্ন হবে আচ্ছা এইগুলো কেন, কি দরকার? এটা দরকার কিন্তু অপরিসীম, কেন বলতো, আমি অর্থোগোনাল ফাংশন না পেলে আমি কোনো কিছু মানে এক্সপ্রেস করতে পারবো না। তোমরা জানো যে আমাদের যে কোনো ফাংশন আমরা এক্সপ্রেস করি কার থ্রু দিয়ে,
অর্থোগোনাল ফাংশনের থ্রু দিয়ে। যেমন ভেক্টরকে আমরা কি করি, অর্থোগোনাল ভেক্টরের থ্রু দিয়ে করি, বা অর্থ নরমাল তোমরা বলো, আবার আইজে কে ভেক্টরের থ্রু দিয়ে করি। যেমন তার মানে কি, সেগুলো অর্থোগোনালিটি আছে বলতে পারো। যেমন এখানেও তাই, অর্থোগোনাল ফাংশন কেন তৈরি করেছি, বিকজ আমি ওই ফাংশন দিয়ে পরবর্তীকালে আমার অন্যান্য ফাংশনকে এক্সপ্রেস করতে পারবো, যার ফলে অর্থোগোনালিটি প্রমাণ করাটা এত জরুরি। তোমাদের যখন ওয়াইএলএম থিটা ফাই করানো হয় তখন ওই কথাই বলা হয় যে আগে অর্থোগোনালিটি টেস্ট করো। কেমন, ঠিক তেমনি তোমাদের যখন লাগুয়েরে পলিনোমিয়াল করা হয়েছে তখনও অর্থোগোনালিটি চেক করতে হয়েছে, তেমনি হার্মাইট পলিনোমিয়াল যখন করানো হয়েছে তখনও সেখানে তোমার অর্থোগোনালিটি কন্ডিশন চেক করতে হয়েছে। সুতরাং আমাকেও এখানে অর্থোগোনালিটি কন্ডিশনটা চেক করতে হবে, অর্থাৎ এই কন্ডিশনটাকে আমরা বলি অর্থোগোনাল কন্ডিশন। কেমন, তার মানে অর্থোগোনালিটিটা আমাকে চেক করে নিতে হবে এখন। অর্থাৎ আমি যে স্লেটার ডিকম্পোজিশন করে যে ভেক্টর কম্পোনেন্টের মতো জিনিসগুলো লিখেছি তারা যে অর্থোগোনাল সেটা আমাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ এই কন্ডিশনটা প্রমাণ করতে হবে। বুঝেছো? আমি তো এই পর্যন্ত আগের দিনে করেও ছিলাম, তারপরে এরপরে আমি নতুন জিনিস পড়তে চলেছি, তাই তো, এর সঙ্গে তারপরে অ্যাড করছি। আচ্ছা, তারপরে এটাকে প্রমাণ করতে গেলে কি করব, মানে আমি এইরকম একটা ভেক্টর আইডেন্টিটি নিচ্ছি। দেখো, ডাইভারজেন্স অফ এ ক্রস বি, এটা একটা ভেক্টর আইডেন্টিটি, বি ডট কার্ল অফ এ মাইনাস এ ডট কার্ল বি। বুঝেছো? এই ভেক্টর আইডেন্টিটি থেকে শুরু করছি, ডাইভারজেন্স অফ এ ক্রস বি। কেমন, সুতরাং ডাইভারজেন্স অফ, এইটা মনে করো এ, মানে ইবিটাকে এ ধরে নাও, এটাকে ধরে নাও বি। কেমন, অর্থাৎ এ ক্রস বি। কেমন, বুঝতে পারছো? ডাইভারজেন্স অফ এ ক্রস বি। তাহলে এটাকে যদি এক্সপান্ড করো, অর্থাৎ কি এক্সপান্ড করলে কি হবে, বি ডট কার্ল অফ এ, অর্থাৎ এইটা তো বি ধরেছো, বি ডট কার্ল অফ এই ভেক্টরটা, তাই তো, কার্ল অফ ইবি। বুঝতে পেরেছো? ঠিক সিমিলারলি এই টার্মটা, এইটা। কেমন, আচ্ছা, এইবারে এই সেকেন্ড টার্মটার জন্য এসো। সেকেন্ড টার্মটার জন্য ঠিক ওই একই রকম ভাবে তুমি এগো, সেকেন্ড টার্মটাকে এক্সপান্ড করো, এইরকম ফর্ম দাঁড়াবে। ঠিক আছে? এই দুটো ফর্ম দাঁড়াবার পরে তুমি কি করবে বলো তো, এইবারে তুমি স্লেটার ডিকম্পোজিশনে আবার একটু ফেরত যাও। সেটা কি ছিল, স্লেটার ডিকম্পোজিশনে আমাদের ছিল এই জিনিসটা ছিল, কার্ল অফ ইএ ইকুয়াল টু কে এইচ এ, কার্ল অফ এইচ এ ইকুয়াল টু কে ই এ। ওই এই দুটো ইউজ করবো। কেমন, আচ্ছা, এখানে দেখো, এখানে লেখাই ছিল কার্ল অফ ইএ ইকুয়াল টু কে এইচ এ, তাহলে এখানে বসিয়ে দিলাম। বুঝছো? কার্ল অফ ইএ ইকুয়াল টু কে এ এইচ এ। ঠিক আছে, কে টা বেরিয়ে গেল, তাহলে ডাইভারজেন্স অফ ইবি ক্রস এইচ এ হয়ে যাবে। তাহলে কে বেরিয়ে গেল, এখানে বাইরে কে রইলো, ডাইভারজেন্স অফ ইবি ক্রস এইচ এ। দেখো এই লাইনটা এসেছে এখানে। কেমন, এই যে এই জিনিসটা এখানে চলে এসেছে। কি করলাম, কার্ল অফ ই এর বদলে কে এইচ এ বসালাম, কে টাকে বার করলাম ডিফারেন্সিয়েশনের বাইরে, আর এইচ এটা রয়ে গেল। কেমন, ঠিক এখানে তাই করা হয়েছে। দেখো এখানে কি করেছে বলতো, ইএটা রয়ে গেল, কার্ল অফ ইবির বদলে কি লেখা হলো, কে বি এইচ বি। কে বিটা বাইরে রইলো, ইএ ক্রস এইচ বি, ইএ রয়েছে ক্রস এইচ বি। তুই যখন উঠবি রাইট হ্যান্ড সাইডে কি হয়েছে দেখো, রাইট হ্যান্ড সাইডে কার্ল অফ ই এর বদলে কি লিখবে, কে এ এইচ এ লিখবে, তাই তো, কার্ল অফ ই এ। আচ্ছা, এখানের মধ্যে কারো কেটে যাওয়ার কথা ছিল, কে কাটবে বলো তো? আচ্ছা, এই টার্মটা কি কাটছে দেখো তো, এই টার্মটার সাথে এইটা কাটছে নিশ্চয়ই। এটা বলতে দেখো তো, কার্ল অফ ইবি, কারণ এটা তো ডট প্রোডাক্ট, স্কেলার হয়ে যাবে ফাইনালি। অর্থাৎ কার্ল অফ ই এ ডট কার্ল অফ ইবি, এটা ইকুয়াল টু কার্ল অফ ইবি ডট কার্ল অফ ই এ। দেখো এই টার্মটার সাথে থার্ড টার্ম আর ফার্স্ট টার্ম কেটে যাবে রাইট হ্যান্ড সাইডে। বুঝেছো? থার্ড টার্ম আর ফার্স্ট টার্ম কেটে যাবে। ঠিক আছে, থার্ড টার্ম আর ফার্স্ট টার্ম যদি কেটে যায় তাহলে পড়ে থাকবে আমার এই টার্মটা আর এই টার্মটা। আচ্ছা, এই টার্মটা কি দিচ্ছে দেখো, কার্ল অফ ই এ মানে কি বলতো, কে এ এইচ এ, কারেক্ট। আচ্ছা, আবার কে টা বেরিয়ে যাবে, তার মানে কে টা, সরি কোথায় গেল আমার কার্সার, কোথায় গেল কার্সার, আচ্ছা আমি আরেকবার রিপিট করছি। দেখো, কার্ল অফ ই এ মানে কে এইচ এ, কেটা বেরিয়ে গেল বাইরে। কেমন, তাহলে পড়ে রইল কার্ল অফ এইচ এ। কার্ল অফ এইচ এর বদলে আবার কি লিখবে, কে ই এ লিখবে। তাহলে ফাইনালি কি লিখবে বলতো, কে এ স্কয়ার ই এ ইবি। কুড ইউ ফলো মি? কে এ স্কয়ার ই এ ইবি হয়ে যাবে ডট প্রোডাক্ট হিসেবে, ইবি ডট ই এ।
কারেক্ট? আমি আরেকবার রিপিট করছি, কার্ল অফ ইএ মানে কে এ এইচ এ, এটা বেরিয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকবে কি কার্ল অফ এইচ এ, কার্ল অফ এইচ এর বদলে আবার তুমি কি লিখবে কে এ ইএ, তাহলে আরেকটা কে এ বেরোলো, দুটো কে এ বেরোলো, তার মানে কে এ স্কোয়ার ইএ হয়ে গেল ফাইনালি, তার মানে ইবি ডট ইএ ফর্মে দাঁড়ালো, তার মানে কে এ স্কোয়ার ইবি ইএ, কেমন? আর এখানে এখানে এই টার্মটাও তোমার ওই রকমের একটা টার্ম হবে, অর্থাৎ কে বি স্কোয়ার ইএ ইবি, দেখো এখানে এটা পজিটিভ ছিল বলে কে বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইএ ইবি, ফলো করতে পারলে তোমরা? তার মানে এই ইকুয়েশন থেকে আমি স্লেটার কম্পোনেন্ট গুলো যদি ঠিকঠাক ইউজ করি, তাহলে ফাইনালি আই এম গেটিং দিস ইকুয়েশন কে স্কোয়ার দিস 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 দিস, কারেক্ট? ঠিক আছে, এটা যখনই পেয়ে গেলাম, এরপরে আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটাকে প্রমাণ করা, তাই তো? এই জিনিসটাকে প্রমাণ করা, কাছাকাছি এসে গেছি, কিন্তু কি করে করবে বলতো? এইবারে বোথ সাইডে তুমি ইন্টিগ্রাল নাও, ভলিউম ইন্টিগ্রাল, বুঝতে পেরেছো? বোথ সাইডে, অর্থাৎ এই সাইডটাও ভলিউম ইন্টিগ্রাল নিলে, এই সাইডটাও ভলিউম ইন্টিগ্রাল নিলে, নেবার ফলে কি হবে? কে বি স্কোয়ার কে স্কোয়ার বাইরে চলে গেল, ভেতরে পড়ে থাকবে কে বলতো? ইএ ডট ইবি ডিভি, রাইট হ্যান্ড সাইডের কথা বলছি, ইএ ডট ইবি ডিভি, এইটাই তো পড়ে যেতে থাকবে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটা আমি আগেই লিখে ফেললাম। এবার লেফট হ্যান্ড সাইডে কি হবে? এখানে ডাইভারজেন্স অফ ইভি ক্রস এইচ এ, আর এটা হচ্ছে তোমার মাইনাস ডাইভারজেন্স অফ ইএ ক্রস এইচ বি, কেমন? আচ্ছা, এইটাকে আমি কি করছি দেখো, এটাকে আমি এবারে তোমার স্টোকস থিওরেম, আচ্ছা ওকে, এইটাকে আমরা কিভাবে লিখছি দেখো, এই এখানে লেখা হয়েছে, আচ্ছা এখানে পুরোটা পরিষ্কার করে লেখা আছে, আচ্ছা এই রাইট হ্যান্ড সাইডে এইরকম হয়েছে, আর লেফট হ্যান্ড সাইডে তোমার এই ফর্মে লেখা হয়েছে, তাই তো? এবারে তোমরা ইন্টিগ্রাল নিচ্ছ, ভলিউম ইন্টিগ্রাল, এখানে ভলিউম ইন্টিগ্রালটা নেওয়া হলো, এখানেও ভলিউম ইন্টিগ্রাল আছে, ডাইভারজেন্স অফ এ ডিভি টাইপের, সেটাকে সারফেসে ট্রান্সফার করে দিলাম, কেমন? সারফেসে ট্রান্সফার করলে কি হবে? এটা তোমার কে এ এন ডট এই ভেক্টরটা মাইনাস কে বি এন ডট ইএ ক্রস এইচ বি ডিএস, কেমন? তাহলে আমার এই ফাইনাল ফর্মটা পেলাম, কেমন? অর্থাৎ আমি আমার আইডেন্টিটি গুলো ইউজ করে এই ফর্মে পেলাম, এই ফর্মে পাওয়ার পরে তার মানে এবারে বুঝতে পারছো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, যদি লেফট হ্যান্ড সাইডটাকে যদি জিরো বানাতে পারি, জিরো বানাতে পারলেই আমার কাজটা প্রায় মিটে যাবে, কেমন? তাহলে এটা মিটে যাবার জন্য কি করতে হবে দেখো, যদি এবারে মনে করো এইটাকে এই যে জিনিসটা হয়েছে এন ডট ইবি ক্রস এইচ, কেমন? এন ডট ইবি ক্রস এইচ, এই আইডেন্টিটিটাকে আমি এক কাজ করি, ওকে, so that the first equation is proved, কি হলো? Last equality can be shown with the aid of the identity a dot b cross h, ওই বক্স প্রোডাক্টের প্রপার্টিটা করতে হবে, বুঝছো? a dot b cross c equal to কি বলে b dot c cross a ইত্যাদি, c dot a cross b ইত্যাদি ইত্যাদি, কেমন? করলে তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ফাইনালি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এই যে ওকে কে বি নট ইকুয়াল টু কে, no, এটা কি হলো? এটা the first equation, ওকে সরি, আরে আমার সারফেস ইন্টিগ্রালের ব্যাপারটা থাকার কথা, কোথায় গেল ইকুয়েশন, অর্থোগোনালিটি ইজ প্রিজার্ভড, উপস কেবি নট ইকুয়াল টু কে ধরতে হবে, তো কেবি নট ইকুয়াল টু কে ধরলে এটা লেফট হ্যান্ড সাইডে জিরো হতে হবে, কেন এন ডট ই ক্রস এইচ এ dot e cross h, e cross h, actually just a minute, একটু দেখুন, just কোথায় গেল? মনে কোথায় গেল? চ্যাপ্টার এটা কি বল, হারিয়ে গেল, কোথায় গেল?
আরে বাবা কোথায় কোথায় তুই ঠিক আছে বলে আচ্ছা সরি সরি আমি ভেরি সরি আমি আচ্ছা এখানে মনে করো আমি জাস্ট এই জিনিসটা একটু ভেবে নিই এটা এন ডট ইবি ক্রস এইচ তাই তো এইটাকে আমি এ ডট বি ক্রস সি হিসেবে ভাবছি এ ডট বি ক্রস সি করলে তোমার আর একটা কি হবে বি ডট কি বলে সি ক্রস এ হতে পারে এবং সি ডট এ ক্রস বি হতে পারে তাই তো সি ডট এ ক্রস বি যদি লেখো অর্থাৎ এইচ এটাকে বের করে এটা এইচ এটা বাইরে থাকবে তখন তাই তো এইচ এ ডট এন ক্রস ইবি তাই তো এন ক্রস ইবি এই বস্তুটি বেসিক্যালি সারফেস ইন্টিগ্রালে কি হয় সারফেস ইন্টিগ্রালে 0 হয় কেমন এন ডট তোমার আমি কি বললাম দেখো যে এন ডট আমি অ্যাকচুয়ালি আমরা অলরেডি আমি একটু পিছনে যাই এই যে n cross EA equal to 0 on the surface এই যে ব্যাপারটা দাঁড়ালো n cross EA equal to 0 on the surface এই যে 5.555 আচ্ছা এখানে আমার কি হবে n cross সরি এইটাকে c বলেছি সিটাকে বেরিয়ে গেল তাহলে এটাকে a বলেছি অর্থাৎ n cross EB on the surface ওটা 0 হয়ে যাবে সুতরাং from the এটা from boundary condition এটা 0 আইডেন্টিক্যালি এটাও 0 কেমন সুতরাং এই দুটোই 0 হয়ে যাবে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অলওয়েজ 0 বুঝতে পেরেছো লেফট হ্যান্ড সাইড অলওয়েজ 0 বিকজ from the boundary condition on the electric and magnetic field কেমন সুতরাং এই লেফট হ্যান্ড সাইডটা 0 হয়ে গেল তাহলে আমার পড়ে রইল kb স্কয়ার মাইনাস k স্কয়ার ea ডট eb dv ইকুয়াল টু 0 এটার অর্থ হলো যে আমার এই দুটো প্রোডাক্ট হিসেবে 0 হয়ে গেছে অর্থাৎ এইটা 0 অথবা এইটা 0 যদি b নট ইকুয়াল টু a হয় তাহলে এইটা কখনোই 0 হবে না এটা যদি 0 না হয় ea ডট eb dv এই ইন্টিগ্রালটাই ভ্যানিশ করবে যার ফলে আমার এই অর্থোগোনাল কন্ডিশন যেটা দরকার ছিল ea ডট eb dv সরি ea ডট eb dv ইকুয়াল টু 0 ফর a নট ইকুয়াল টু b এটা প্রমাণ হয়ে গেল অর্থাৎ a যদি নট ইকুয়াল টু b হয় তাহলে এইটা 0 নয় সুতরাং এইটাকে 0 হতে বাধ্য ea ডট eb dv ইকুয়াল টু 0 লেফট হ্যান্ড সাইডটা 0 হয়েছে ফ্রম ইওর বাউন্ডারি কন্ডিশন তাহলে পুরো এই জিনিসটা kb স্কয়ার মাইনাস k স্কয়ার ইন্টিগ্রাল ওভার v ইকুয়াল টু 0 এটা 0 অর্থ কি এই প্রোডাক্ট দুটো প্রোডাক্ট 0 মানে কি আইদার দিস ইজ 0 অর দিস ইজ 0 তাই তো এটা 0 হবে না যদি b নট ইকুয়াল টু a হয় তাহলে সেক্ষেত্রে কি হবে b নট ইকুয়াল টু a এর জন্য এইটাকে 0 হতে হবে অর্থাৎ দিস ইজ কল্ড দা অর্থোগোনালিটি কন্ডিশন তার মানে eb আর ea দিস কম্পোনেন্ট আর অর্থোগোনাল ঠিক আইডেন্টিক্যাল ওয়েতে ইউ ক্যান প্রুভ দ্যাট ha আর hb দিস আর অলসো অর্থোগোনাল যেমন এখানে যেমন e দিয়ে করেছিলাম তেমনি hb দিয়ে যদি করো এই আইডেন্টিক্যাল ওয়েতে তুমি দেখাতে পারবে যে ha hb dv ইকুয়াল টু 0 ফর a নট ইকুয়াল টু b বুঝতে পেরেছো তার মানে ea eb দে আর অর্থোগোনাল টু ইচ আদার ha hb দে আর অর্থোগোনাল টু ইচ আদার এবারে তারপরে তোমার অনেকটা কমপ্লিট করে এনেছো কি বলতো যে স্লেটার ডিকম্পোজিশনের ফলে যে কম্পোনেন্টের মতো জিনিসগুলো তৈরি হয়েছিল সেগুলো বেসিক্যালি কি বলতো দে আর অর্থোগোনাল টু ইচ আদার কেমন কিন্তু তারা কি নরমালাইজ টু ইউনিটি সেটা একটা প্রশ্ন আছে সেটা হলে তো খুবই ভালো কথা কেমন সেটা তো আমরা সেটা আমাদের নিজেদের হাতেও আছে যে ওটাকে নরমালাইজ টু ইউনিটি কি করে করবে আমার কথাটা বুঝতে পারলে আমি অর্থোগোনাল পর্যন্ত এটা প্রমাণ করতে পেরেছি কেমন কিন্তু আমি এখনো নরমালাইজ টু ইউনিটি কথাটা আসিনি তাই তো তাহলে এইবারে এসো
যদি a ইকুয়াল টু b হয় তাহলে কি হবে? আমার কথা বুঝতে পারছো? যদি a ইকুয়াল টু b হয় তাহলে তোমার কি হবে বলতো? তাহলে আমাকে দেখতে হবে যে a ইকুয়াল টু b হওয়ার অর্থ কি? a ইকুয়াল টু b হওয়ার অর্থ তখন এইটা 0, তাহলে এইটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ ea ডট eb dv, আমার কথাটা বুঝতে পারছো? ইন্টিগ্রেশন অফ v ea ডট eb dv is not equal to 0. আপনার দুটো কন্ডিশন, আইদার kb square minus k square is not equal to 0, in that case this is 0. আর একটা কন্ডিশন কি? this is 0 but this is non-zero. কেমন? এটা যদি নন জিরো হয় তাহলে অর্থগোনালিটি কন্ডিশন প্রমাণ হয়ে গেল। এবারে আমি যাচ্ছি কি বলতো, এবারে যাচ্ছি এইটাকে জিরো করছি। এটাকে জিরো হওয়ার অর্থ হলো এইটা তখন নন জিরো কোয়ান্টিটি হয়ে গেছে। এটা জিরো কখন হবে? যখন বি ইকুয়াল টু এ হবে। তখন বি ইকুয়াল টু এ হলে তবেই তো এটা জিরো হবে, আদারওয়াইজ তো হবে না। তাহলে বি ইকুয়াল টু এ হওয়ার অর্থ কি? ইএ মড স্কয়ার হয়ে যাবে ডিভি। এটা কত হবে? ইএ মড স্কয়ার ডিভি, এই যে ইন্টিগ্রেশনটা হলো সেটা একটা ভ্যালু হবে। আমার কথাটা বুঝতে পারছো? ইএ স্কয়ার ডিভি এটা একটা ভ্যালু হবে, তো এই ভ্যালুটাকেই আমরা 1 ধরে নিলাম। বুঝতে পেরেছো? আমরা ওটাকে 1 ধরে নিলাম। তুমি বলবে একটা কনস্ট্যান্ট, আমি বললাম হ্যাঁ কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকেই 1 ধরলাম, অর্থাৎ নর্মালাইজ করে দিলাম। কেমন? তাহলে আমার পুরো কন্ডিশনটা কি দাঁড়ালো? পুরো কন্ডিশনটা দাঁড়ালো ইএ ডট ইবি ডিভি ইকুয়াল টু কি বলতো? ডেল্টা এবি। বুঝতে পেরেছো? কারণ এ যখন বি হবে তখন 1 হয়ে যাবে, এটার ক্ষেত্রেও তাই। এইচ এইচ বি ডিভি ইকুয়াল টু ডেল্টা এবি। কেমন? অর্থাৎ আমার স্লেটার ডিকম্পোজিশন করে যে কম্পোনেন্ট গুলো লিখেছিলাম তারা অর্থোগোনাল টু ইচ আদার, এবং আই হ্যাভ মেড ইট নর্মালাইজড। কি করে নর্মালাইজ করলাম? ইএ মড স্কয়ার এর ইন্টিগ্রালটাকে আমি বললাম 1 ধরে নাও, অর্থাৎ যাই হোক না কেন সেটাকে আমি ইউনিট ধরলাম আমার সিস্টেমে। তার মানে ওটাকে ইউনিট ধরার অর্থ হলো আমি নর্মালাইজ করে ফেললাম, তাই তো? তোমরা তো নর্মালাইজেশন তাই করো, আলটিমেটলি সে ভ্যালুটাকে, ইন্টিগ্রালের ভ্যালুটাকে দিয়ে ভাগ করলেই তোমার 1 হয়ে যায়, তার মানে, তাই তো? সুতরাং আমি এটা নর্মালাইজড ইউনিটি করে দিলাম। তার মানে আমার ফাইনাল উত্তরটা হচ্ছে এই যে স্লেটার ডিকম্পোজিশন করে যে ভেক্টর কম্পোনেন্টের মতো জিনিসগুলো লিখেছিলাম, কেমন, সেই ভেক্টর কম্পোনেন্টগুলো বেসিক্যালি দে আর অর্থোগোনাল টু ইচ আদার অ্যান্ড নর্মালাইজড টু ইউনিটি। কেমন? তার মানে অর্থনর্মাল ফাংশন বেসিক্যালি। কেমন? তাহলে অর্থনর্মাল ফাংশন হয়ে গেছে যখন, তখন তো আর কোনো চিন্তা নেই, ইলেকট্রিক ফিল্ডটাকে লিখতে পারবো আমি সঙ্গে সঙ্গে। দেখো এবার ইলেকট্রিক ফিল্ডটাকে লেখা হচ্ছে। আচ্ছা এইটা লিখেছি এখানে, একটা নর্মালাইজড, এখানে দেখো আমি যে কথাটা বললাম সেটা এখানে লেখা আছে। এইচ এইচ বি ডিভি ইকুয়াল টু ডেল্টা এবি, ইএবি ডিভি ইকুয়াল টু ডেল্টা এবি। আচ্ছা আমি একটু তোমাদের কাছে আসি, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? এনিওয়ান প্লিজ? আমি তাহলে, হ্যালো, বুঝতে অসুবিধা হলো? না স্যার বলুন। হ্যাঁ আমি রিপিট করছি, কারণ এটা বোর্ডে করলে কি হয় বলো তো, একটু সময় যায়, তোমাদের বুঝতে সুবিধে হয়। আমি তো বোর্ডে করছি না, যার ফলে আমাকে একবারের জায়গায় দুবার করে কথা বলতে হচ্ছে। আমার মনে হয় এটা খুবই সোজা, তোমরা একটু খাতা পেন্সিল নিয়ে বসলেই করতে পারবে। আমি প্রত্যেকটা স্টেপ বলে দিচ্ছি, কেমন, এবং যেটা সম্ভব হবে আমি সেটা করেও দেবো, কেমন? আচ্ছা তোমাদের সোজা কথা, আলটিমেটলি তোমাদের কাছে কনক্লুশন হচ্ছে এই রেজাল্টটা, এই রেজাল্টটা, কেমন? এই কনক্লুশন যখনই হয়ে গেল ব্যাস আর কে পায়। এবারে দেখো যে এইচ এ এইচ বি বা ইএ ইবি তারা কিরকম অর্থোগোনাল এবং নর্মালাইজড টু ইউনিটি, কেমন? অর্থাৎ তুমি তোমার 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেসের কথা কল্পনা করো তো, কল্পনা করলে সেই আইজে কে ভেক্টরের মতো হয়ে যাচ্ছে নাকি? ওখানে যদিও ডিসক্রিট ছিল ব্যাপারটা আইজে কে, কিন্তু আমার ফাংশন ছিল না, কিন্তু এখানে ফাংশন আর কি, ই1 ই2 ই3 এগুলো ফাংশন। তার মানে দেখো এই অর্থোগোনাল ফাংশনের টার্মসে, তার মানে আমার ইলেকট্রিক ফিল্ড যেমন তোমরা লেখো ইএক্স দিস আই প্লাস ইওয়াই জে প্লাস ইজেড কে, এরকম ভাবে লেখো তো, এখানেও তাই করা হলো। এখানেও ইলেকট্রিক ফিল্ডটাকে লেখা যেতে পারে অ্যাজ ইফ ইন টার্মস অফ অর্থোগোনাল ফাংশন।
তোমরা যেমন যে কোনো ফাংশনকে ওয়াইল থিটা ফাই টার্মসে যেমন লেখো, তাই তো, তেমনই করেই লেখা হলো যে এখানে দেখো যে প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা এইভাবে লিখলাম। অর্থাৎ তুমি যদি একটা ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস নাও, a1i প্লাস a2j প্লাস a3k ইত্যাদি, বা আমি যদি 1 2 3 বলি a11 প্লাস a22 প্লাস a33 মানে কেপ দিয়ে প্লাস a44 প্লাস a55 a66 ইত্যাদি ইত্যাদি করে করে ইনফাইনাইট পর্যন্ত এখানে তাই করা হয়েছে। এখানেও ওই ফাংশনটা, এই ফাংশনটাকে এইভাবে লেখা হলো দেখো। আর এখানে এক্সপানশন কোএফিসিয়েন্টটাকে এইভাবে লেখা হয়েছে, অবশ্য মাইনাস সাইন ধরে, 1/√ε PAT EAR। এখানে একটু তোমাদের মানে একটু কেয়ারফুল থাকবে, আমি কিন্তু মিস করে গেলেও তোমাদের প্রশ্ন থাকা উচিত আর কি। দেখো আমি আরেকবার রিপিট করছি, আমি ইলেকট্রিক ফিল্ডটাকে এক্সপ্রেস করছি ইন টার্মস অফ মাই অর্থোগোনাল ফাংশন বা অর্থ নর্মাল ফাংশনও বলতে পারো। সেটাকে কিভাবে লিখলাম দেখো, যেমন তোমরা লেখো যে e1i প্লাস e2j প্লাস e3k 3 ডাইমেনশনাল লেখো, আমি এখানে মাল্টি ডাইমেনশনাল বলে আমি পুরো সামটা করলাম, এর উপরে সাম রইল, কেমন, এটা e1 তাই তো, মানে এটা ভেক্টর 1 বেসিক্যালি, এটা কম্পোনেন্ট তাই তো। আচ্ছা কম্পোনেন্টটাকে খেয়াল করবে টাইম ডিপেন্ডেন্ট লিখেছি কেমন, এবং এখানে -1/√1/ε লিখেছি, এটা একটা ফ্যাক্টর হিসেবে লিখেছি, এটা দিয়ে কিছু টেনশনের কোনো কারণ নেই, এটা একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে লিখেছি। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার টাইম ডিপেন্ডেন্ট কোএফিসিয়েন্ট লিখেছি। তোমাদের প্রশ্ন হবে কেন এটা টাইম ডিপেন্ডেন্ট হলো? তার কারণটা হচ্ছে যে আমি এই যে ভেক্টরগুলো লিখেছিলাম সেই ভেক্টরগুলো কিন্তু পজিশনের উপরে ডিপেন্ড করে, কিন্তু আমার পুরো ভেক্টর ফিল্ড যেটা ছিল সেটা পজিশন এবং টাইমের উপর ডিপেন্ড করে। তাহলে টাইমের ব্যাপারটা কোথায় গেল? টাইমের ব্যাপারটা তাহলে আনতে হবে কিসের থ্রু দিয়ে, না কোএফিসিয়েন্টের থ্রু দিয়ে, কেমন। তাহলে কোএফিসিয়েন্টের থ্রু দিয়ে তোমার টাইমের ব্যাপারটা এসে গেল। তোমরা যদি একটু আরেকটু মানে গভীরে ভাবতে পারো তাহলে দেখবে যে এর মধ্যে তোমার লুকিয়ে আছে কি বলতো, সেপারেশন অফ ভেরিয়েবলের টাইপের একটা কনসেপ্ট লুকিয়ে গেছে। অর্থাৎ এখানে তোমার পজিশনের ভেরিয়েবল সরি কোথায় গেল, হ্যাঁ এই পজিশন এবং টাইমের ভেরিয়েবল, এই কথাগুলো কেন বলছি, কারণটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন আলটিমেটলি তোমার কি ছিল, টাইম ডিপেন্ডেন্ট এবং পজিশন ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে টাইমের পার্ট আলাদা করে পজিশনের পার্ট আলাদা করে তো আমরা সলিউশন করি, ঠিক যেন অনেকটা তাই হয়ে গেল কেমন। অর্থাৎ এই পজিশন এবং মাল্টিপ্লাইড বাই টাইম, পজিশনটা তুমি আলাদা করে করে ফেলেছো অলরেডি, যার ফলে এটাকে তোমার বেসিক্যালি ইউনিট ফাংশন হিসেবে মতো বেসিক্যালি কেমন অর্থোগোনাল ফাংশন, তার সঙ্গে একটা কোএফিসিয়েন্ট গুণ। কথাটা ধরতে পারছো তোমরা? কেমন তোমরা ধরতে পারছো তো কথাটা? আমি তার মানে কি 3 ডাইমেনশনালেরই একটা এক্সটেনশন করছি মাল্টি ডাইমেনশনের জন্য, কেমন। অর্থাৎ তোমার যে ইলেকট্রিক ফিল্ড তোমরা বলতে অভ্যস্ত 3 ডাইমেনশনাল ইলেকট্রিক ফিল্ড, আমি কিন্তু আর সেটার মধ্যে নেই, আমি চলে গেছি মাল্টি ডাইমেনশনাল রাদার ইনফাইনাইট ডাইমেনশনাল, কেমন। অর্থাৎ এই এটা তোমার বেসিক্যালি 1 2 3 করে সব অনেক দূর পর্যন্ত যেতে পারে, কেমন, ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। আর এই কোএফিসিয়েন্ট গুলো তার মানে কি দেখো, এটা √ε তো কনস্ট্যান্ট, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তার মানে এই পিএটি যদি জানতে পারি, ভালো করে খেয়াল করবে আমি কি কথা বলছি, পিএটি যদি জানতে পারি তাহলে ইলেকট্রিক ফিল্ড জানতে পারবো। কেন জানতে পারবো না, এইগুলো তো অর্থোগোনাল ফাংশন জানা আছে, কেমন। সুতরাং আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে পারবো প্রোভাইডেড এই কোথায় গেল, আচ্ছা পি ভেক্টরটা যদি জানতে পারি। এটা যেহেতু ইলেকট্রিক ফিল্ড লিখে ফেলেছি, ম্যাগনেটিক ফিল্ড লিখতে পারবো। ম্যাগনেটিক ফিল্ড তাহলে আমি কি লিখবো দেখো, এখানে আমি ইচ্ছে করে একটা 1/√μ⍵a লিখেছি, মানে এটা ইচ্ছে করে লিখেছি, কেমন। আর এখানে QA অ্যাজ এ ফাংশন অফ টি লিখেছি, কেমন। এর মধ্যে আমার কোনো কিন্তু মানে কোন রকম ফ্যাসিনেশন নেই যে আমাকে এরকম ভাবে লিখতে হবে ইত্যাদি ইত্যাদি নয়, আমরা এটা লিখলাম মনে করো, কেমন। পিএটি এবং কিউএটি যদি বার করতে পারো তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই জানা হয়ে যাবে। আমার কথা বুঝতে পারলে, ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড জানতে পারবো প্রোভাইডেড পিএ এবং কিউএ যদি ক্যালকুলেট করতে পারি, কেমন। এই পিএ এবং কিউএ কে যদি ক্যালকুলেট করতে পারি। আচ্ছা এইবারে দেখো যে ওমেগা এ, এই ওমেগা এটাকে আমরা বেসিক্যালি ওমেগা এই যে প্যারামিটারটা ঢুকিয়েছি, এই ওমেগা এর প্যারামিটারটা k/√μ⍵, আর আমরা
রেখে রেখে কথা বলছি না, এবারে বলতে শুরু করেছি এই কেটাকে ওয়েভ ভেক্টরই আলটিমেটলি হয়ে যাবে, কারণ ওমেগা ডাইমেনশনালি এই কাই হয়। ওমেগা এই যে ফ্রিকোয়েন্সি, সার্কুলার ফ্রিকোয়েন্সি বলো তোমরা, তো ওমেগা বাই এটা তোমার সি হয়ে যাচ্ছে বেসিক্যালি, সরি সি উপরে উঠে যাবে, কে ইন্টু সি, তাই তো? তার ওমেগা বলা হলো এটাকে। এই ওমেগা যেটা ইন্ট্রোডিউস করলাম একটা কনস্ট্যান্ট, সেই ওমেগাটা বেসিক্যালি এইটা। এটা যখনই লিখলাম না, এবারে তুমি যদি ম্যাক্সওয়েলস ইকুয়েশনে বসিয়ে দাও, ম্যাক্সওয়েলস ইকুয়েশনে যদি এটা বসিয়ে দাও, অর্থাৎ কিনা কি করবে বলো তো, ম্যাক্সওয়েলস ইকুয়েশনে যদি বসিয়ে দাও ওয়ান অফ দ্য ম্যাক্সওয়েলস ইকুয়েশন, আমি বেসিক্যালি আচ্ছা এইটাকেই নিয়ে মনে করো, সেটা কি হবে, এটাকে আমরা তোমরা কি বলো যে পি, আচ্ছা ওকে, কার্ল অফ কি যেন বলো, কার্ল অফ বি, কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, তাই না? তো কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, আর একটা তোমার, আচ্ছা বেশ আমি তাই করি, কার্ল অফ ই, আচ্ছা আমাকে ফলো করো কিন্তু কেমন, আচ্ছা ম্যাক্সওয়েলস ইকুয়েশন আমি বসাবো, আমার তো এটা সলিউশন হয়ে গেছে হিসেব মতো, আমি এই সলিউশনটা হয়ে গেছে প্রোভাইডেড পি জানি, প্রোভাইডেড কিউ জানি, অর্থাৎ কিউ এবং পিটা বার করতে পারলেই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড সম্বন্ধে আমাদের আইডিয়া পরিষ্কার হয়ে যাবে। তাহলে এটা যেহেতু ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, এবং তারা তো আবার ম্যাক্সওয়েলস ইকুয়েশনের সলিউশনও তো বটে, তাহলে ম্যাক্সওয়েলস ইকুয়েশনকে ওরা স্যাটিসফাই করবে। তাহলে ওয়ান অফ দ্য ম্যাক্সওয়েলস ইকুয়েশন, যেটাকে তোমরা ফ্যারাডেজ ল বলো, সেই ফ্যারাডেজ লয়ে আমি যদি বসিয়ে দিই, সেটা কি ছিল, কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, কার্ল অফ ই, এই কার্ল অফ ই যখনই বসিয়ে দেবে, সরি কোথায় যাচ্ছে কার্সারটা, আচ্ছা এবার তোমরা কিন্তু ফলো করো কি বলছি, কার্ল অফ ই বসাচ্ছি, কেমন আমি তো কষে দিচ্ছি না, কার্ল অফ ই বসাচ্ছি, এদিকেও কার্ল হয়ে গেল, কার্ল মানে কি, স্পেসের ডেরিভেটিভ, মাইনাস রয়ে গেছে যেমন থাকলো, এটা তো কনস্ট্যান্ট, এটা টাইম ডিপেন্ডেন্ট, এটা নিয়ে তোমার ঝঞ্ঝাট নেই। কার্ল অফ ই মানে কি লিখবে, এটা ডিকম্পোজিশন লিখবে, কার্ল অফ ই মানে কি, কে এইচ এ, তাই না? হ্যাঁ, তাহলে কে এইচ এ হয়ে গেল, এই সামেশন রইল কে এইচ এ হয়ে গেল, বুঝতে পারছো, কে এইচ এ। আচ্ছা এরপরে কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, কেমন, সেই মাইনাসের বদলে কি লিখবে, বি ইকুয়াল টু মিউ এইচ, এই ট্রান্সফরমেশনটা করে নেবে, করে এটাকে টাইম ডেরিভেটিভ নেবে, টাইম ডেরিভেটিভ নিলে কার ডেরিভেটিভ নেবে তুমি, এইটা ডেরিভেটিভ হবে, কেমন, অর্থাৎ কিউ এর ডেরিভেটিভ হবে, কিউ এ ডট, কেমন। তাহলে ওইটা ম্যাক্সওয়েলস ইকুয়েশন যখন বসিয়ে দেবে, কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি বসিয়ে দিয়ে, তারপরে তুমি যদি কম্পোনেন্টটাকে তুমি ভাবার চেষ্টা করো, কম্পোনেন্টটাকে ভাবলেই তুমি দেখবে যে কম্পেয়ার করো যদি বোথ সাইডে, তাহলে দেখবে পি এ ইকুয়াল টু কিউ এ ডট হয়ে গেছে। আমার কতটা ফলো করতে পারলে, কার্ল অফ ই করলে, কার্ল অফ ই করলে আলটিমেটলি কি হবে, কার্ল অফ ই এ হয়ে যাবে এখানে কে অফ এইচ এ হয়ে যাবে, তাই তো? আর এখানে যখন ডেল বি ডেল টি করবে, তখন ডেল বি ডেল টি মানে এগুলো চেঞ্জ করে নেবে, বি মিউ এইচ ইত্যাদি, কেমন। তাহলে এটা এইচ এর যদি ডেরিভেটিভ নেবে, বোথ সাইডে এইচ এর এইচ আছে, তার মানে বোথ সাইডে এইচ থাকার অর্থ কি, তাদের কম্পোনেন্ট গুলো সমান হবে, বুঝতে পেরেছো? কম্পোনেন্ট গুলো যখন ইকুয়েট করবে, ইউ ক্যান সি দ্যাট পি এ ইকুয়াল টু কিউ এ ডট। দেখতে কি সুন্দর না, কিউ এ ডট মানেই তো ভেলোসিটি, বা সোজা কথা আমি যদি মাস যদি 1 ধরে নিই, তাহলে এটা মোমেন্টাম, বেসিক্যালি মোমেন্টাম মাস 1 আছে বেসিক্যালি, তাহলে পি এ ইকুয়াল টু কিউ এ ডট। আচ্ছা তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে না, ওয়ান অফ দ্য ম্যাক্সওয়েলস ইকুয়েশনে বসিয়ে দিলে, বসিয়ে দিয়ে তুমি ইকুয়েট করলে বোথ সাইড, করলেই তুমি সঙ্গে সঙ্গে যেটা পাবে পি এ ইকুয়াল টু কিউ এ ডট, বুঝতে পেরেছো? আচ্ছা পি এ ইকুয়াল টু কিউ এ ডট যখনই পেয়ে গেলে, আচ্ছা আমি তারপরে আচ্ছা এখানে পি এ ইকুয়াল টু কিউ এ ডট, আবার তুমি আরেকটা ইকুয়েশন তুমি নাও, নিয়ে দেখবে যে এইরকম একটা আসবে, অর্থাৎ এটার জন্য কি করবে বলতো, এটার জন্য তোমার ওই যে আর একটা কি ছিল, কি অ্যাম্পিয়ারস ল ছিল, তাই তো? অ্যাম্পিয়ারস ল কি ছিল, অ্যাম্পিয়ারস ল ছিল তোমার কার্ল অফ এইচ ইকুয়াল টু, তারপরে তাই তো ইকুয়াল টু মাইনাস ডেল্টা ডি ডেল্টা টি, কারণ তোমার সোর্স জিরো, কেমন। এই কার্ল অফ এইচ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ডি ডেল্টা টি যখনই ইউজ করবে, করে দেখবে যে তার মধ্যে এই ইকুয়েশনটা ফলো করে যাবে, এই পি এ ডট ইকুয়াল টু, হ্যাঁ বলো প্লাস ডেল্টা ডি ডেল্টা টি ছিল, কি বলছো,
প্লাস ছিল ওটা, মানে কার্ল অফ এইচ ইকুয়ালস টু প্লাস ডেল ডি ডেল টি। হ্যাঁ, ওই কার্ল অফ এইচ ইকুয়াল টু, সরি তুমি কি বললে, কোনটার কথা বলছো? ম্যাক্সওয়েল ফ্যারাডেস ল বলছো? না, অ্যাম্পিয়ার ছিল ওটা। হ্যাঁ, সেটা ছিল কি? কার্ল অফ এইচ ইকুয়ালস টু প্লাস ডেল ডি ডেল টি। হ্যাঁ অবশ্যই, না হলে তো আমার চাকরি চলে যাবে। ভুল বলে তুই? না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কার্ল অফ এইচ ইকুয়াল টু ডেল্টা ডি ডেল্টা টি, কারণ সোর্স নেই। কেমন? ওই ইকুয়েশন তুমি যদি ইউজ করো তাহলে এইটা ফলো করবে, বুঝেছো? এটা ফলো করবে। তাহলে এই দুটো ইকুয়েশনকে তুমি কম্বাইন করে দাও, কেমন? অর্থাৎ এটা, এই দুটো ইকুয়েশন যদি কম্বাইন করো, কম্বাইন করলে দেখবে পি এ ডবল ডট ইকুয়াল টু দিস। তোমরা যদি এই ফর্মে না নাও তাহলে এটাকেও তুমি ডবল ডট করলে দেখবে এইরকমই একটা আসবে, কিউ এ ডবল ডট ইকুয়াল টু দিস। আমার কথা বুঝতে পারছো? এখানে ডবল ডট করলে মনে করো পি এ ডবল ডট ইকুয়াল টু কত হবে? ওমেগা এ স্কোয়ার কিউ এ ডট। কিউ এ ডটের বদলে কি লিখবে? ওমেগা এ স্কোয়ার পি এ। একটা মাইনাস সাইনটা ঠিক মতো কেয়ার করবে, করলে পি এ ডবল ডট প্লাস ওমেগা এ স্কোয়ার পি এ ইকুয়াল টু 0। তা তোমাদের মধ্যে কারোর মনে হতে পারে না আমি ওটা করবো না, আমি কি করব? তাহলে এইটাকে ডবল ডট করবো, মনে করো সেকেন্ডটাকে, এই ফার্স্টটাকে। তাহলে কিউ এ ডবল ডট ইকুয়াল টু কি হবে? পি এ ডট। তার মানে এই ইকুয়েশনটাই আসবে তখন, কিউ এ ডবল ডট প্লাস ওমেগা স্কোয়ার কিউ এ ইকুয়াল টু 0। তার মানে তুমি কিউ এ অথবা পি এর টার্মসে লিখতে পারো, কিন্তু এটা তো একটা হারমোনিক অসিলেটরের ইকুয়েশন বেসিক্যালি। কেমন? যদি এটা কিউ দিয়ে লেখো তোমাদের কনভেনশনাল হারমোনিক অসিলেটর, কি বলছি বুঝতে পেরেছো? আর যদি পি দিয়ে লেখো মানে এটা আমি নোটেশন হিসেবে এটাকেও হারমোনিক অসিলেটর বলতে পারবো, যেখানে তার সলিউশন হচ্ছে পি এ। কেমন? আনফরচুনেটলি এই বইতে এইটাই করা হয়েছে, পি এটাকে তো আমরা এইভাবে ডিফাইন করেছি। কেমন? আমরা পি এটা অন্য বইতে দেখবে এর সাথে একটু কনভেনশনটা উল্টো হবে। আমি একটু ওয়েট করো, না হলে তোমরা একদম কনফিউজ করে ফেলবে নিজেদেরকে। আমি একটু এগিয়ে যাই। এখন তো ম্যাথমেটিক্যালি কোনো ঝঞ্ঝাট নেই, ম্যাথমেটিক্যালি পি এ ডবল ডট লিখতে অসুবিধে নেই, কিন্তু তোমরা যদি কিউ এ ডবল ডট লিখতে তাহলে হয়তো অন্য বইদের সাথে সমান হয়ে যেত। কেমন? কিন্তু এখানে পি এ ডবল ডট করে ওরা এগিয়ে আছে এই বইতে। বেশ, তাহলে ওইটা করার পরে আচ্ছা তোমরা, আমি একটু তোমাদের কাছ থেকে ফিডব্যাকটা নিয়ে নিই। তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এনিওয়ান বি স্মার্ট, বুঝতে অসুবিধা নেই তো? না স্যার, ঠিক আছে। গলা কেটে নেবো না, গলা কেটে নেবো না, ভয় নেই। আর প্রশ্ন করতে পারো না, এখন তো তুমি আমার আয়ত্তের বাইরে রয়েছো। এনিওয়ে ঠিক আছে, না ধরতে পারলে বলবে, কেমন? না কারণ আমি অনেক সময় না ফার্স্ট বলে ফেলছি। ফার্স্ট বললে তোমাদের যেটা হয়, তোমার তো দেখতেও হচ্ছে আবার শুনতেও হচ্ছে, দুটো একসাথে করতে হচ্ছে, সুতরাং আমার একটু স্লো বলা উচিত, আমিও বুঝতে পারছি। আর পরের দিন থেকে হয়তো আমি একটু বোর্ড ওয়ার্ক করার চেষ্টা করবো। আমি দেখছি, আমি এখনো পর্যন্ত অভ্যস্ত হতে পারিনি বলে আমি তোমাদের বোর্ডে আনছি না। কেমন? সেটা করলে বোধহয় অভিষেক যেটা বলেছিল যে বোর্ডে করলে একটু সুবিধা হবে, আমি করবো, নিশ্চয়ই করবো। কেমন? আর আনফরচুনেটলি এই বছরও আমাকে ইলেকট্রোডাইনামিক্স পড়াতে হবে, বুঝেছো? কি বিপদে না পড়েছি আমি। তোমাদের এই যে ফাঁকা সময় আমি ক্লাস নিচ্ছিলাম সেটা হয়তো আর হবে না, কারণ এবারে ইলেকট্রনিক তোমাদের সাথে একটু কথা বলে নি। কেমন? তোমরা আচ্ছা এগুলো তোমরা রেকর্ড করে তারপরে লিখে দিচ্ছ না? তারপরে বলবে মাস্টারমশাই গল্প করছিল, কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে তো। আচ্ছা যাক, তবু এই রিস্ক নিয়েই করছি। যাই হোক, তারপরে এবছরে আবার তোমরা কি ইলেকট্রোডাইনামিক্স এর এবারে কোর্সটা দেখেছো কেউ? হ্যাঁ কি বলছি? হ্যালো, এইবারে যে ইলেকট্রোডাইনামিক্স নতুন কোর্স পড়ানো হবে তোমার ডিপার্টমেন্টে, তোমরা কি দেখেছো কোর্সটা? না স্যার, দেখিনি। কি বিপদের কোর্স আছে জানো তো, সাংঘাতিক কোর্স। তোমরা তো বেঁচে গেছো। কেমন? সাংঘাতিক কোর্স দেওয়া হয়েছে এবছরে, কেন জানি না। তো ওই কোর্সটা আমরা পাস করলাম, আনফরচুনেটলি আমার ঘাড়ে পড়েছে এবারে, জানো পুরোপুরি ফিল্ড থিওরি। মানে একেবারে ডেরিভেটিভ ফিল্ড থেকে শুরু হবে। আর তোমাদের ওই ইলেকট্রোস্ট্যাটিক্স ম্যাগনেটোস্ট্যাটিক্স পড়াবার স্কোপ নেই মাস্টার্সে, সেইটা আমাকে এখন পড়াতে হবে। আমি খুব ত্রস্তে আছি আর কি।
এনিওয়ে যাক গিয়ে, সেটা তো আমার প্রবলেম, তোমাদের নয়। এনিওয়ে তোমাদের এই এত ফাঁকা সময় আমি ক্লাস নিচ্ছিলাম, সেটা হয়তো হবে না ভবিষ্যতে, কারণ ওদের ক্লাস নিতে হবে বোধহয় পরে 2 সপ্তাহ পরেই। যাই হোক, তোমরা বুঝতে পারছো কি? ঠিকঠাক বুঝতে পারছো তো? আচ্ছা বেশ, আমি তাহলে আরেকটু এগিয়ে যাই। এবারে আমি কোয়ান্টাইজেশনে একদম একদম পৌঁছে গেছি, পাক্কা কোয়ান্টাইজেশনে পৌঁছে গেছি। এতক্ষণ বারবার বলছিলাম এই পৌঁছে গেছি, এই পৌঁছে গেছি, এই পৌঁছে গেছি, না না, এবার সত্যি সত্যিই পৌঁছে গেছি। কেমন? বেশ, এবারে আমরা ফিল্ডকে কোয়ান্টাইজ করে দিই। কি করে করবো? এই দি কোয়ান্টাইজেশন অফ দি রেডিয়েশন ফিল্ড, বুঝতে পেরেছো? তার মানে আমি ফুল কোয়ান্টাইজেশনে পৌঁছে গেছি। এবারে ফিল্ড কোয়ান্টাইজেশনটা করবো কি করে? আচ্ছা, এইবারে দেখো যে আমার এই ইকুয়েশনে চলে এসো, কেমন? ফলো করতে পারছো? আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে এখান থেকে পিএটাকে বার করতে হবে, তোমরা ভীষণ বুদ্ধিমান বুদ্ধিমতী, তোমরা বলে এটা আর কি, আর যেমন ব্যাপার, অর্থগোনালিটি তো আমরা প্রমাণ করে দিয়েছি। কি করব না, বোথ সাইডে ইবি দিয়ে গুণ করব, ডট প্রোডাক্ট নেব, তাই না? ইবি দিয়ে ডট প্রোডাক্ট নেব, নিয়ে ইন্টিগ্রেট করব ভলিউমের উপরে, যার ফলে এখানে যখন ইবি দিয়ে গুণ করবে, করে ইন্টিগ্রেট করবে ভলিউমের উপরে, তাহলে সামেশন আর ইন্টিগ্রেশন ইন্টারচেঞ্জেবল। ইন্টিগ্রেশনটা কোথায় গিয়ে দাঁড়াবে? এটা তো টাইমের ফাংশন, টাইমের ফাংশন তো ইন্টিগ্রেশনে পার্টিসিপেট করবে না। ফাইনালি এখানে ইন্টিগ্রেশনটা এই ফর্মে হবে, এইরকম ভাবে ইন্টিগ্রাল অফ ইএ ইবি ডিভি। ফলো করতে পারলে তোমরা? আমি যদি বলি পিএটাকে বার করো, তোমরা কি করবে বলো? সেক্ষেত্রে তোমরা করবে ডট প্রোডাক্ট নেবে ইবি দিয়ে বোথ সাইডে, তাই তো? ই ডট ইবি ডিভি, তারপরে এদিকেও ইবি দিয়ে গুণ করবে, করে ডিভি করবে। করলে কি হবে? ইএ ইবি, এই যে ডট প্রোডাক্ট নিয়ে তার ইন্টিগ্রেশন করলে কি হয়? ডেল্টা ইবি হয়, তোমরা জেনে গেছো অলরেডি অর্থোগোনালিটি থেকে। এবারে বুঝতে পারছো কেন অর্থোগোনালিটি প্রমাণ করা হয়েছিল? ইএ ডট ইবি ডিভি ওটাকে অর্থোগোনাল আছে বলে, বা অর্থ নর্মাল দাদা, তাহলে ইএ ইবি ডিভি ওর বদলে ডেল্টা ইবি লিখবে। ডেল্টা ইবি যখনই লিখলে তখন কি হবে? এই সামেশনটা কি আর অর্থ থাকে তখন? অর্থ থাকে না, কারণ একটাই মাত্র ভ্যালুর জন্য ওটা এক্সিস্ট করবে, অর্থাৎ এ ইকুয়াল টু বি এর জন্য, তাই তো? আমার কথা ফলো করতে পারছো তোমরা? তোমরা তো এগুলো করতে অভ্যস্ত নাকি? তাহলে আমি বোথ সাইডে ইবি দিয়ে গুণ করব, করে ইন্টিগ্রেট করব ভলিউমের উপরে। দেখো তাই করা হয়েছে এখানে। এই দেখো পিবি বার করা হতো, পিবিটি ইজ ইকুয়াল টু এই মাইনাস রুট ওভার ইপসিলন পিএটি ইএ, মানে ইবি দিয়ে গুণ করা হলো, ইবি ডিভি করে। আচ্ছা, এটা কি তাই করা হলো তো? ই ডট ইবি ডিভি। আচ্ছা, রুট ওভার ইপসিলনটা কোথা থেকে আসলো? রুট ওভার ইপসিলনটা এখানে গুণ হয়ে গেল এদিকে, বুঝতে পেরেছো? আর এদিকে পিবিটা ফ্রি হয়ে গেল, পিবিটি, আর মাইনাস সাইনটাও এদিকে নিয়ে আসা হয়েছে। করলে এইটা দাঁড়াবে, দেখো আমি তোমাদের হাফ সেকেন্ড সময় দিচ্ছি বুঝে নেওয়ার জন্য। পিবিটি ইকুয়াল টু এইটা, বুঝতে পেরেছো? বোথ সাইডে ইবি দিয়ে গুণ করা হলো, করে এবারে অর্থ নর্মাল কন্ডিশনটা ইউজ করা হলো, করে আমরা লিখতে পারবো পিবিটা কত হবে। পিবি ইকুয়াল টু মাইনাস রুট ওভার এপসিলন ইআরটি ইবি আর ডিভি হয়ে গেল, কেমন? ঠিক সিমিলারলি কিউবিটাকে বার করা যাবে, কিউবিটা ওই এখান থেকে হবে। কিউবিটাকে বার করার জন্য কি হবে? বোথ সাইডে কিউবি দিয়ে গুণ করবে, করে ইন্টিগ্রেট করবে, কেমন? যার ফলে আমি কিউবিটাকে বের করতে পারবো। তাহলে পিবি আর কিউবি অ্যাজ ইফ জানা হয়ে গেল, মনে হচ্ছে না জানা হয়ে গেছে, কেমন? পিবি আর কিউবি যদি জানা হয়ে যায়, খুব স্বাভাবিকভাবে আমার ইলেকট্রিক ফিল্ড জানতে পারবো, কেমন? তাহলে অ্যাজ ইফ আমার সবকিছুই ক্যালকুলেট হয়ে গেছে। ক্যালকুলেট যখন হয়েই গেছে, আমি ডিমান্ড করছি, তাহলে দেখা যাক যে আমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জিটা কত হবে, কেমন? এনার্জিটা তাহলে কত হবে আমি ক্যালকুলেট করতে পারবো অবভিয়াসলি। সেই অবভিয়াসলি কথাটা কি করে আমি ক্যালকুলেট করব? ও আচ্ছা, এখানে বোধহয় ও এখানে এক স্টেপটা করে দিই। আচ্ছা, 1 মিনিট, জাস্ট 1 মিনিট হোল্ড করো। আমি আমার বোধহয় আমি একটা ছোট্ট একটা অঙ্ক, মানে একটা স্টেপ করে রেখেছিলাম, আছে কিনা দেখি। আচ্ছা, এই করে দিল তো নাকি? ফিল্ড কোয়ান্টাইজেশন কি যেন দিল যেন, ডিসপ্লেসমেন্ট কোথায় কোথায়?
এইটা পিডিএফ ফাইল ছিল তাই তো? হ্যাঁ। কি বাবা, এটা তো দেখতে পারি কিনা? আচ্ছা, এক মিনিট, আমি বোধহয় পুরো স্ক্রিন শেয়ার করতে হয় নাকি এটাকে? এটা কি প্রেজেন্টিং? আচ্ছা, প্রেজেন্ট থেকে মোড থেকে চলে যাবো নাকি? আচ্ছা, আমরা স্টপ প্রেজেন্টিং করে আমি আবার ঘুরছি। প্রেজেন্ট নাও করে শেয়ার করতে হবে, এন্টায়ার স্ক্রিন শেয়ার করতে হবে না? আগের দিন তোমরা তাই বললে তো। এন্টায়ার স্ক্রিন শেয়ার করলে কি হবে? এন্টায়ার স্ক্রিন কি বাবা, এন্টায়ার স্ক্রিন করলাম তো, কিন্তু কোথায় আছে সেটা? ইয়েস, শেয়ার করুন। কিছুই এলো নাকি? নাকি কি এলো? আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ কিছু আমার হাতের লেখাটা? হ্যাঁ স্যার। ওহো, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, মানে এইটা দেখো, এই ইলেকট্রিক ফিল্ডটাকে এইভাবে লেখা হয়েছে -1/√, মানে এক্ষুনি যেগুলো বললাম তোমাদের, ইলেকট্রিক ফিল্ড ই আর এই ম্যাগনেটিক ফিল্ড এইচ এইভাবে লেখা হয়েছে, তাই তো? সুতরাং ইলেকট্রিক ফিল্ড পিএ ইত্যাদি ইত্যাদি, পিএ ইন্টু ইএ ইত্যাদি। আচ্ছা, তাহলে আমি এনার্জিটা বার করতে চাই, তার মানে কি করবো বলতো? ই ডট ডি, এই তো ছিল, তার মানে এপসিলন ই ডট ই, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্টের এনার্জি। সেটা তাহলে কত হবে দেখো, সাম অফ এবি করলাম, এটা জাস্ট এটা ডট প্রোডাক্ট ডট ই, কেমন? এপসিলন একটা গুণ ছিল, কিন্তু এইখানে দুবার গুণ হওয়ার ফলে এই 1/√, এপসিলন বেরিয়ে গিয়ে এই এপসিলনটাকে কেটে দেবে, বুঝেছো? আর মাইনাসটা তো অবভিয়াসলি পজিটিভ হয়ে যাবে, কেমন? দুবার গুণ থাকার ফলে এই যে ডট প্রোডাক্ট নিচ্ছ, দুবার গুণ হওয়া, তার মানে মাইনাসটা পজিটিভ হয়ে যাবে, আর দুবার গুণ হওয়ার ফলে এটা 1/√, মানে 1/ε হবে, আর সঙ্গে ইপসিলনটা যেহেতু উপরে ছিল এটাকে কেটে দেবে। তাহলে পড়ে থাকবে কি বলতো? পিএ পিবি আর ইএ ইবি, এবং সামটা কার উপরে হবে? এবির উপরে সাম হবে। ঠিক তেমনি এইচ এর জন্য তাই হবে, মিউ ডট এইচ, মানে এই জিনিসটা একই রকম ভাবে হবে, কেমন? বি ইকুয়াল টু মিউ এইচ, বি ডট বি, তো এইভাবে করা হবে। আমি ওটা আলাদা করে করছি না, মনে করে এইটাই করছি। এপসিলন ই ডট ই, মানে তোমরা এনার্জিটা কিভাবে লেখো? হাফ ইন্টু ই ডট ডি প্লাস বি ডট এইচ, এই তো লেখো। সুতরাং বি ইকুয়াল টু মিউ এইচ আবার লেখা হয়, তার মানে এটা বি ডট এইচ লেখা আছে বেসিক্যালি, এটা বি ডট এইচ, কেমন? আচ্ছা, সেইটাকে আমরা দেখো, তারপরে ওটা হচ্ছে এনার্জি ডেনসিটি, তাই তো? তাহলে এনার্জি ডেনসিটি, তার মানে তুমি তার মানে কি করবে? তাকে স্মল ভলিউম দিয়ে গুণ করলে, তাহলে এনার্জি ইন দা স্মল ভলিউম ডিভি, তারপরে ইন্টিগ্রেট করলে টোটাল এনার্জি পাবে। এখানে একটা হাফ ফ্যাক্টর মিসিং আছে, জানো? হাফ ফ্যাক্টর হবে, বুঝেছো? এই হাফটা মিস করে গেছে, হাফ ইন্টু ই ডট ডি প্লাস হাফ ইন্টু বি ডট এইচ করতে হয়, কারেক্ট? তোমাদের জাস্ট রিকল, এটা তোমাদের মনে পড়ে যাবে, হাফ ইন্টু ই ডট ডি ছিল। আচ্ছা, আমি বইতে যখন ফেরত দেবো তখন দেখতে পাবে। আচ্ছা, তাহলে এইটার বদলে কি লেখা হলো দেখো, পিএ পিবি ইএ ইবি প্লাস এইটা ওমেগা এ ওমেগা বি কিউ এ কিউ বি এইচ বি এইচ এ ডিবি। এগুলো মাথায় ভেক্টর চাপিয়ে নেবে, আমি আর ভেক্টরগুলো হয়তো সব জায়গায় লিখিনি। আচ্ছা, তাহলে এবারে ইন্টিগ্রেশন আর সামেশন দু রকমই আছে, বুঝেছো? দু রকম থাকার ফলে ইন্টিগ্রেশন সামেশন ইন্টারচেঞ্জেবল, তোমরা জানো। আচ্ছা, পিএ পিবি বেরিয়ে গেল, কারণ এটা ইন্টিগ্রেশনটা হবে কেবলমাত্র ভলিউমের উপর, কেমন? ভলিউমের উপরে হওয়ার অর্থ হলো, কারণ এটা যে স্পেসের ফাংশন, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে ডেল্টা এবি হবে, এটার ক্ষেত্রেও তাই ডেল্টা এবি হবে। তাহলে ফাইনালি এটা কি হবে? তার মানে এই যে সাম ছিল এবির উপরে, তাহলে কেবলমাত্র একটার উপরে সাম থাকবে, তার মানে সামটা এ এর উপরে সাম হয়ে গেল মনে করো। তার মানে ফাইনালি এটা হবে কত? পিএ স্কোয়ার প্লাস ওমেগা এ স্কোয়ার কিউ এ স্কোয়ার। আচ্ছা, এখানে হাফ ফ্যাক্টর আমি দিইনি, পরবর্তীকালে দিয়েছি, কেমন? তাহলে হ্যামিল্টনিয়ান যখন লিখবে, হাফ ইন্টু পিএ স্কোয়ার প্লাস ওমেগা এ স্কোয়ার কিউ স্কোয়ার, এই হাফটা ছিল কোথায় বলো তো? এই হাফটা বাইরে ছিল, পরবর্তীকালে লিখবে, কেমন? আমার মনে হয় তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা বুঝতে পারবে যে হাফ ইন্টু পিএ স্কোয়ার প্লাস ওমেগা এ স্কোয়ার কিউ এ স্কোয়ার। আমি আবার বইয়ের জায়গায় ফেরত যাই, কেমন? আচ্ছা, এবারে তো কি তোমরা বইয়ের অংশটা দেখতে পাচ্ছ কি? তোমরা কি বইয়ের অংশটা দেখতে পাচ্ছ এবারে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট ক্লাস।
আচ্ছা তাহলে দেখো এই হ্যামিল্টনটা এইভাবে লিখে যেত হাফ মিউ এইচ এইচ ই ডট ই, এটা তো ক্যালকুলেট করে দেখালাম তোমাদের। তার মানে এই ফাইনাল ক্যালকুলেশনে এইটা দাঁড়িয়েছে হাফ ইন্টু পি এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউ এ স্কোয়ার। কি দুর্দান্ত অবস্থা হলো না? কিরকম বলতো? এই যে এনার্জি অফ দি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কি দাঁড়ালো, এই দেখো সাম হয়ে গেছে। সাম হয়ে যাওয়ার অর্থ কি? এনার্জি গুলো ডিসক্রিট, তাই না? অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জিটা কিন্তু আর তোমার সেই কন্টিনিউয়াস নয়, এখন ডিসক্রিট হয়ে গেছে, কারণ এ তো ডিসক্রিট ভ্যালু, কেমন? এবং আরো আশ্চর্যজনক ব্যাপার কি বলতো, এখানে দেখো যে আমি যদি এ ইকুয়াল টু মনে করো 1 নিই 2 নিই ইত্যাদি, তাহলে হাফ পি ওয়ান স্কোয়ার প্লাস ওমেগা ওয়ান স্কোয়ার কিউ স্কোয়ার ইত্যাদি ইত্যাদি একটা করে হারমোনিক অসিলেটর, তাই না? প্রত্যেকটা একটা করে হারমোনিক অসিলেটর। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জি আর কিছুই নয়, সাম অফ এনার্জি অফ দি হারমোনিক অসিলেটর। কতগুলো হারমোনিক অসিলেটর? না ইনফাইনাইট নাম্বার অফ হারমোনিক অসিলেটর। আমার কথাটা বুঝতে পারলে? তার মানে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে এতদিন ওইসব ভাবছিলাম যে প্লেন প্রগ্রেসিভ ওয়েভ ইত্যাদি, সেটা না করে ভাবতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কিছুই নয়, তারা যেন প্রত্যেকে একটা অসিলেটর হিসেবে অনেকগুলো অসিলেটরের সমষ্টি, এবং তাদের ফ্রিকোয়েন্সি কি বলতো? ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3 ইত্যাদি ইত্যাদি। তার মানে কি? তার মানে ফিল্ডটাকে তুমি একটা কল্পনা করে নাও, ফিল্ডের অনেকগুলো পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টে যেন একটা করে হারমোনিক অসিলেটর বসে আছে, এবং সেই হারমোনিক অসিলেটর গুলো তাদের ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি দিয়ে অসিলেট করছে। অর্থাৎ কেউ ওমেগা 1 দিয়ে অসিলেট করছে, কেউ ওমেগা 2 তে করছে। অর্থাৎ মনে করো পজিশন গুলো 1 2 3 4 ইত্যাদি আছে, হারমোনিক অসিলেটর প্রত্যেকটা জায়গায় একটা করে হারমোনিক অসিলেটর বসে আছে। তার মোমেন্টাম হচ্ছে P1, পজিশন হচ্ছে Q1, এবং তার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা 1। তার এনার্জি কত? হাফ P1 স্কোয়ার প্লাস হাফ ওমেগা 1 স্কোয়ার Q1 স্কোয়ার। তার মানে এই অসিলেটরটা কেমন বলতো? অসিলেটরের মাস হচ্ছে 1, অর্থাৎ হারমোনিক অসিলেটর যেটা হলো তার মাসটা হচ্ছে 1, এবং তাদের ফ্রিকোয়েন্সি গুলো যখন বিভিন্ন ফ্রিকোয়েন্সি ওমেগা 1 ওমেগা 2 ইত্যাদি ইত্যাদি। এবারে বুঝতে পেরেছো? তার মানে প্ল্যাঙ্কস ল এর কাছাকাছি পৌঁছে গেছো তুমি। অর্থাৎ রেডিয়েশন ফিল্ডে আর কিছু নয়, যে এই যে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ তাদের যে কোয়ান্টাইজড এনার্জি, তোমরা তো জানো কোয়ান্টাইজড এনার্জি কি হবে? cos h ওমেগা 1 n প্লাস হাফ। আমি যদি গ্রাউন্ড স্টেটের কথা ভাবি, cos h ওমেগা 1, তাই তো, হাফ cos h ওমেগা মনে করো, আর এটা কি হবে? আর এটা হচ্ছে হাফ cos h ওমেগা 2 ইত্যাদি ইত্যাদি। আমার কথাটা বুঝতে পারছো তোমরা? প্রত্যেকটা অসিলেটর মনে করো গ্রাউন্ড স্টেটে আছে, তাহলে প্রত্যেকের হাফ cos h ওমেগা 1 আর একটা হাফ cos h ওমেগা 2, মানে যাদের ফ্রিকোয়েন্সি ওমেগা 1, তার যার ফ্রিকোয়েন্সি ওমেগা 1 তার গ্রাউন্ড স্টেট এনার্জি কত হবে? হাফ cos h ওমেগা 1। প্রত্যেকে পাচ্ছ। হারমোনিক অসিলেটরকে কোয়ান্টাইজ করলে হয় কত? n প্লাস হাফ cos h ওমেগা 1 হয়। গ্রাউন্ড স্টেট কাকে বলে? n ইকুয়াল টু 0 যদি ভরসা হয় তাহলে গ্রাউন্ড স্টেট, এবং সেই গ্রাউন্ড স্টেটের এনার্জি কত? হাফ cos h ওমেগা 1, যেটাকে তোমরা 0 পয়েন্ট এনার্জি বলতে অভ্যস্ত। কেমন? তাহলে আমাদের বেসিক্যালি দাঁড়ালো কি বলতো, যে আমাদের যে ফিল্ড, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আর কিছু নয়, সেগুলো এ কালেকশন অফ হারমোনিক অসিলেটর, এবং তারা প্রত্যেকে একটা পজিশনে বসে অসিলেট করছে। এই পজিশনগুলোর নামটা কি বলে? তোমাদের এই পজিশনগুলো বেসিক্যালি তোমার কি বলবো, এটাকে তোমরা ক্যারেক্টারিস্টিক পজিশনে বলতে পারো, বা আদারওয়াইজ এটাকে এটা কি যেন বলে, মোডস, যেটাকে তোমরা বলো মোডস। কেমন? অর্থাৎ এই প্রত্যেকটা একটা করে মোডে বসে আছে, সেই মোডস তাদের করেসপন্ডিং মোডের যে ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি দিয়ে অসিলেট করছে। কেমন? আচ্ছা, এই যে ব্যাপারটা হলো, আমি কোয়ান্টাইজ হয়েছে এনার্জি দিয়ে শুধু বললে তো হবে না, এনার্জিটা বুঝতে পারছি ডিসক্রিট হয়ে গেছে, এটুকুই তোমাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার। এইবারে আমি ছোট্ট করে একটা হ্যামিল্টন ইকুয়েশন লেখার চেষ্টা করি। দেখো তোমরা কি করো, হ্যামিল্টন ইকুয়েশন দেখো, মাইনাস ডেল এইচ ডেল কিউ এ, এটাকে ডেল এইচ ডেল কিউ এ নাও, করলে কি হবে?
করলে সঙ্গে সঙ্গে হবে পিএ ডট। কারণটা কি, ডেল এইচ ডেল কিউ এ করলে এটাকে ডেল কিউ এ দিয়ে এ করছো, ডিফারেন্সিয়েট করছো, এইটা 0 হয়ে গেল, কেমন, যেটা 0 হয়ে গেল, পড়ে থাকবে কত, ডেল কিউ এ যদি করো তাহলে 2 ইন্টু দিস এই ফর্মে আসবে, তো 2 ইন্টু দিস, এই যে হাফটাকে কেটে দেবে, তাহলে কিউ এ হয়ে যাবে, তাই তো, ডেল এইচ ডেল কিউ এ ইজ ইকুয়াল টু কিউ এ হয়ে গেল। বা ডেল এইচ ডেল কিউ এ মানে কিউ এ মানে আবার কি বলতো, কিউ এ মানে আমরা এইটা জেনে এসেছিলাম, সরি, কিউ এ ইজ ইকুয়াল টু, এখান থেকে তোমার কিউ এ থেকে তোমার কিউ এ এখান থেকে ইকুয়েশনটা থেকে ফলো করে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে বোধহয় পড়েনি, আচ্ছা আচ্ছা, এটা থেকে বলাটা সুবিধা আমার পক্ষে, সেকেন্ডটা থেকে ডেল এইচ ডেল পি, অবশ্যই এটা থেকে একই বলা যাবে, কোনো অসুবিধা নেই। ডেল এইচ ডেল পি এ যদি করো, ডেল এইচ ডেল পি এ করলে কি হবে, এটা বেরিয়ে গেল, 2 টু হাফে কেটে গেল, ডেল এইচ ডেল পি এ মানে কি, পি এ হয়ে গেল, তাই তো। কেমন আমার কথা বুঝতে পারছো, আমি পি এ রেসপেক্ট করছি তো, তাহলে এই সামেশনটা তখন আর অর্থ হয় না, একটাই মোডের জন্য হবে। ডেল এইচ ডেল পি এ করলে কি হবে, শুধুমাত্র পি এ পড়ে থাকবে রাইট হ্যান্ড সাইডে, তাহলে ডেল এইচ ডেল পি ইকুয়াল টু পি এ, কিন্তু পি এ ইকুয়াল টু আবার তো কিউ এ ডট লেখা হয়েছিল বোধহয়, সরি, পি এ ইকুয়াল টু আবার কিউ এ ডট লেখা হয়েছিল, এই যে পি এ ইকুয়াল টু কিউ এ ডট, তাহলে আমি লিখতে পারি এই যে ডেল এইচ ডেল পি এ ইকুয়াল টু পি এ ইকুয়াল টু কিউ এ ডট, তেমনি পি এ ডট ইকুয়াল টু ডেল এইচ ডেল কিউ এ ইকুয়াল টু দিস, এই যে জিনিসটা পি এ ডট ইকুয়াল টু দিস, কিউ এ ডট ইকুয়াল টু দিস, এই যে ফলো করছে, এটা হ্যামিল্টন ইকুয়েশন। তার মানে এটা তোমার কি ব্যাপার দাঁড়ালো, হ্যামিল্টন ইকুয়েশনটাকে মেনে চলছে। হ্যামিল্টন ইকুয়েশনটা যদি মেনে চলে তখন তোমরা কি বলো, এই পি এ এবং কিউ এটা তোমরা কি বলো তখন, ক্যানোনিক্যালি কনজুগেট ভেরিয়েবলস বলো, তাই তো। এগুলো তার মানে ক্যানোনিক্যালি কনজুগেট ভেরিয়েবল, এবং অবভিয়াসলি ক্যানোনিক্যালি কনজুগেট পজিশন এবং মোমেন্টাম, কেমন, অর্থাৎ ক্যানোনিক্যালি পজিশন এবং মোমেন্টাম যদি হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে ক্যানোনিক্যাল কোয়ান্টাইজেশন রুল ফলো করতে পারি, তাই তো। অর্থাৎ যে পয়সা ব্যাকেট গোস টু এই ব্যাকেট কি বলে, তোমাদের কি বলে ওটাকে, পয়সা ব্যাকেট গোস টু কমিউটেটর ব্যাকেট করে আমরা সরাসরি কোয়ান্টাইজেশন করে দেবো, পিএপিবি এটাকে দেখানো যায় যে ইকুয়াল টু 0 দিস, এটা হচ্ছে মানে আমার সোজা কথা, হারমোনিক অসিলেটর যে অ্যালজেব্রা, সেই অ্যালজেব্রা ফলো করবে, কারণ আমি তো দেখতে পাচ্ছি হারমোনিক অসিলেটর শুধু। আচ্ছা, এটা এক্ষেত্রে আরেকটা কথা, যদি একটাই মাত্র মোড থাকে, আমার কথাটা বুঝতে পারছো, মানে একটাই ফ্রিকোয়েন্সি, সেক্ষেত্রে এই ওমেগা 1 ওমেগা 2 অর্থ হয় না, তার মানে একটাই ফ্রিকোয়েন্সি হলে তোমার কেবলমাত্র একটা সিঙ্গেল হারমোনিক অসিলেটর দেখতে লাগবে। সুতরাং সেক্ষেত্রে তোমার আমার এই আমি ভাবতে পারি যে সিঙ্গেল মোড অফ দি অসিলেটর, আমরা তার মানে হারমোনিক অসিলেটরে পুরো অ্যালজেব্রাটা করতে পারবো। হারমোনিক অসিলেটর যখন পেয়ে গেলাম তখন আর আমাদের কে বাধা দেবে, আমরা তো এবার হারমোনিক অসিলেটর অ্যালজেব্রাই করতে পারবো, এবং সেটা তোমরা অলরেডি বিএসসি এমএসসি সারা ক্লাস জুড়ে করে এসছো। তার মানে ফিল্ড কোয়ান্টাইজেশন সম্বন্ধে তোমাদের যে ভীতি ছিল সেই ভীতিটা নিশ্চয়ই দূর হলো, যে কিছু নয়, যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে কোয়ান্টাইজ যদি করো তাহলে কোয়ান্টাইজ করার অর্থ হলো ইউ উইল গেট ইনফাইনাইট নাম্বার অফ হারমোনিক অসিলেটর এবং দে আর অসিলেটিং at their mode position with corresponding frequency, কেমন, অর্থাৎ মোড ফ্রিকোয়েন্সি দিয়ে সে অসিলেট করবে, কেমন। এবং তারপরে বাকি অ্যালজেব্রাগুলো তো সিম্পল, অর্থাৎ এই যে কিউ যে পজিশন বললাম, পি যে মোমেন্টাম বললাম, সেগুলো কি তুমি ইকুয়েট করতে পারবে, এটাকে বলে কি, তোমাদের কি অপারেটর বলো, ক্রিয়েশন অপারেটর বলো, এটাকে বলো অ্যানাহিলেশন অপারেটর, এবং যার ফলে তুমি এই অ্যানাহিলেশন এবং ক্রিয়েশন অপারেটর যে রিলেশন, সেগুলো তোমরা কোয়ান্টাম মেকানিক্সে শিখে এসছো, সেগুলো ভ্যালিড। শুধুমাত্র তোমার ওখানে ছিল এম ইকুয়াল টু এম ছিল, এখানে এম ইকুয়াল টু 1, তোমার লাইফটা আরেকটু সিম্পল করে দেওয়া হয়েছে, কেমন, এম ইকুয়াল টু 1। আমার এখানে যে হারমোনিক অসিলেটর আছে সেটা কিন্তু এম ইকুয়াল টু 1, কেমন। সুতরাং আমরা যে কোয়ান্টাইজ ফিল করার পরে যে হারমোনিক অসিলেটর পাওয়া যাবে সেটা কিন্তু এম ইকুয়াল টু 1, কেমন। আচ্ছা, তারপরে এইগুলো স্ট্রেট ফরওয়ার্ড, যেহেতু এল আর এল জায়গা ডিফাইন করেছো, তাহলে এখান থেকে কিউএল বেরিয়ে যাবে, পিএল ও বেরিয়ে যাবে, সরি বুঝতেই পারছো যে কিউএল আর পিএল বেরিয়ে যাবে, এইগুলো তোমরা তো বুঝতেই পারো।
যে এটাকে এদিকে গুণ করে দেওয়া হলো, এটাকে গুণ করে দেওয়া হলো, তারপরে যদি যোগ করো, যোগ করলে পিএল কেটে গেল, কিউএল রইলো, কিউএলটা বেরিয়ে যাবে, এবং যেভাবে বার করো তুমি হারমোনিক অসিলেটর থেকে, তাই তো? সুতরাং কিউএলটাও বেরিয়ে গেল, পিএলটাও বেরিয়ে গেল, সরি এই পিএল কিউএল বেরিয়ে গেল। তার মানে হারমোনিক অসিলেটরকে আমরা এইভাবে লিখতে পারবো, H ইকুয়াল টু মানে কোয়ান্টাইজ ফর্মে cos H ওমেগা এল, এল ড্যাগার এল প্লাস হাফ। এই যে হারমোনিক অসিলেটর ছিল না প্রথমে আমি যে দেখালাম, প্রত্যেকটার জন্য একটা করে হারমোনিক অসিলেটর, এবং তাদের ফ্রিকোয়েন্সি যদি মনে করো ওমেগা এল দিয়ে লিখি, এখানে এ দিয়ে লিখেছিলাম, তখন এখন এল দিয়ে লেখা হচ্ছে, এলটা হচ্ছে মোড বলা হয় পরবর্তীতে। এই যে ওমেগা এল দিয়ে লেখা হয়েছে, দেখো এল যদি 1 হয় তাহলে হারমোনিক অসিলেটরের ফার্স্ট মোড মনে করো, এল ইকুয়াল টু 2 আর একটা মোড, তাহলে টোটাল হ্যামিল্টনিয়ান অফ দি ফিল্ড, এটা তো ফিল্ডের হ্যামিল্টনিয়ান টোটাল, এটা কত? cos H ওমেগা এল, এল ড্যাগার এল প্লাস হাফ। এবার একটা অদ্ভুত জিনিস খেয়াল করবে যে এটাকে যদি তুমি এনার্জি বার করো, এটা তো হ্যামিল্টনিয়ান, এনার্জি বার করতে গেলে কি করতে হবে তোমাকে? এক্সপেকটেশন ভ্যালু বের করতে হবে। আচ্ছা কতক্ষণ সময় আছে, আর কিছুক্ষণ সময় দিতে পারবে? ও আচ্ছা, জাস্ট 3টে বাজে। আচ্ছা তোমাদের কি ক্লাস আছে এখন নাকি আর 5 মিনিট নেবো? হ্যাঁ হ্যালো, কি বলছি, আর মিনিট 5 নেবো না? স্যার ক্লাস আছে আমাদের। ক্লাস আচ্ছা আচ্ছা বেশ, ঠিক আছে, আমি তাহলে কি এখানে রাখি তাহলে আজকে? হ্যাঁ স্যার। তাহলে আমি এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, আসলে আমি যেটা হয় না, আগের দিনের জিনিসগুলো রিপিট করতে গিয়ে অনেক সময় চলে যায়। ঠিক আছে, এতে কিছু যায় আসে না, কেমন? ঠিক আছে, আমি এই পর্যন্ত পড়ালাম, তাই তো? আমি পরের দিনে আমি আর একটু পড়িয়ে নেবো। ঠিক আছে, ওকে, তোমরা তাহলে কেটে দাও, কেমন? আচ্ছা আমার পরের ক্লাসটা কি জানো? সোমবার। আচ্ছা সোমবারে তো বোধহয়, যদিও ইউনিভার্সিটি খোলা আছে, আমিও থাকবো, কিন্তু তোমরা তো ছোট ছোট ছেলে মেয়ে, সুতরাং তোমাদের বোধহয় ভাতৃদ্বিতীয়া আছে নাকি না নেই? আচ্ছা তোমরা ক্লাস করবে, আমি ক্লাস করবো, নো প্রবলেম। তোমরা কি ক্লাস করবে? ভাইফোঁটায় কি তোমরা ক্লাস করবে? ভাইফোঁটা আছে কিন্তু ওই দিনে। স্যার না স্যার, যদি ক্লাস না হলে ভালো হয়। আচ্ছা কিন্তু আচ্ছা বেশ, আমি তাই করলাম, কারণ এটা তো যেহেতু ভাইফোঁটা আছে, সুতরাং এটা নর্মালি তোমরা অনেকেই অনুষ্ঠান করবে, কারণ অবভিয়াসলি তাহলে ওই দিনে আমি আর সোমবারে ক্লাসটা নিচ্ছি না তোমাদের, কেমন? সোমবারের ক্লাসটা নিচ্ছি না, কিন্তু মঙ্গলবার তো ঠিক আছে তো, তাহলে মঙ্গলবারটা আমি ক্লাস নেবো, কেমন? বেশ ঠিক আছে, বেশ তোমরা ভালো থেকো, ঠিক আছে, কেটে দাও, ঠিক আছে।